আচ্ছা, একটা কথা বলতে চাই। নেক্সট দিন থেকে হ্যাঁ, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ডেইলি আমাদের আমরা তো ১৫ তে শুরু করব, তাই না? আমরা ১৫ শুরু করে ১০ থেকে ২৫ মানে ১০ মিনিট। ডেইলি ১০ মিনিট আমরা এক্সাম নিব। হ্যাঁ, এক্সামের খাতা আমার অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলবে। জাস্ট হ্যাঁ, যে ওই ১০ টা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? ১০ মিনিট ১০ টা কোয়েশ্চেন, যে ফার্স্ট সেই পুরস্কার পাবে। এরকম থাকবে। ঠিক আছে? আচ্ছা, ১ মিনিট। ডেইলি ১০ মিনিট এক্সাম হবে। দেখো, তাহলে গেল আর ৫ মিনিটে আমরা পড়া মুখে ধরব। ঠিক আছে? দেন পড়াবো, পড়ার শেষে আবার একটা এক্সাম হবে। যা পড়ালাম তার উপরে। ওটা ১০ টা কোয়েশ্চেনের হবে। ১০ টা কোয়েশ্চেন, ওটা টিক চিহ্ন দিয়ে চলে যাবা। আমরা উত্তর দিয়ে দেব ১ এর ১, ২ এর ২। ওটা আবার আমরা দেখব না। ওটা হচ্ছে তোমাদের দিয়ে দেখাই দিব। ১ এর ১, ২ এর ২, ৩ এর ৩, ৪ এর ৪। বুঝো নাই? ওরকম হ্যাঁ, আপনি মানে ৫ মিনিট পড়া ধরবো, ১০ মিনিট ১ম এ পড়া পরীক্ষা, ৫ মিনিট কি পড়া ধরবো। আর শেষে একটা এক্সাম হবে। আর শুরুতে মাঝখানে আমি পড়াবো আমার যে সময়টা। ঠিক আছে? তাহলে মেবি ভালো কিছু হবে। ঠিক আছে? আচ্ছা, শুরু। হ্যালো, চেক, চেক, রেকর্ড। ঠিক আছে। দেখো, আচ্ছা, আমরা পড়াচ্ছিলাম হচ্ছে অ্যাসিড বেস। তোমাদের এখানে এমন কেউ আছো যারা আজকে এই টপিকটা নতুন? পরিবেশ রসায়ন, সাহিত্য করবা না? পরিবেশ রসায়ন ২য় পত্রের, হ্যালো, ২য় পত্রের ১ম অধ্যায়। পরিবেশ রসায়নের অ্যাসিড বেস, এটা হচ্ছে লেকচার 4। এই ক্লাসের ভিডিও আপলোড দেওয়া আছে। আর যাদের ব্যাকআপ দরকার তারা তো ব্যাকআপ ক্লাস পাচ্ছই প্রতি রবিবার। ওখানে ধীরে, ধীরে তোমাদের সব ব্যাকআপ দেওয়া হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যেটা বললাম অ্যাসিড বেসে নতুন মানে একটা ক্লাসও পাওনি এমন কেউ আছে এখানে? তুমি? আচ্ছা, তখন আজকে হবে ৩ নাম্বার ক্লাস। তো এখন তো আসলে শুরু থেকে সব রিপিট করা যাবে না। আমরা এটা টপিক দিয়ে শুরু করি। ওটা দেখো বোঝো কিনা। ঠিক আছে? আর ক্লাসের ভিডিওটা দেখতে হবে। ভিডিও গ্রুপে আসো না? ভিডিও দেখার সুবিধা আছে? সুবিধা থাকলে কেন ঢুকতেছো না? সবসময় ধরো আমার ব্যাকআপের আশেপাশে থাকতে তো সময় লাগবে। আমি তো দিচ্ছি। কিন্তু সময় লাগবে না একটু? নাকি একদিনে আমি সব ব্যাকআপ দিয়ে ফেলাইতে পারবো? ভিডিও দেখলা। আচ্ছা, মনোযোগ। এই অ্যাসিড বেজের দেখো, ক্লাস 1 যেটা, তাকাও একটু তাকাও। ক্লাস 1 এ আমরা কি আলোচনা করছি জানো? ক্লাস 1 এ আমরা আলোচনা করছি হচ্ছে যে এই অ্যাসিড বেস সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ। বিভিন্ন বিজ্ঞানীদের কি বলো? ক্লাস 1 এ আমরা লেখো, যারা, যারা পাও নাই এটা লিখে রাখো তো যাতে বুঝতে পারো। আমি কি পড়াইছি? বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ পড়াইছি। বিভিন্ন বিজ্ঞানীদের, এই কথা বলবা না, মতবাদ পড়াইছি। আর ক্লাস 2 যেটা, ক্লাস 2 তেও আমরা বিজ্ঞানীদের মতবাদের পাশাপাশি আমরা অণুবন্ধী অম্লক্ষার এই ব্যাপারটা একটু ভালো আর উপধর্মী একটু হালকা টাচ করছি কিনা? ওর হালকা টাচ করছি, যাই হোক। তাহলে অণুবন্ধী, ওই তো উপধর্মী একটু টাচ করছি আর অণুবন্ধী অম্লক্ষারটা পড়েছি। ব্রনস্টের লাউরির মতবাদ থেকে এটা এসছে। তো লিখতে পারো লেকচার 2 এর মূল পড়া ছিল। লেকচার ক্লাস 1 টা রিপিট করছি। তাই তাই ক্লাস 1 রিপিট করছে এখানে। এইজন্য টাইমটা লেগে গেছে আমাদের। ক্লাস 1 রিপিট করছি প্লাস অণুবন্ধী অম্লক্ষার পড়াইছি। দেখো, অণুবন্ধী অম্লক্ষার পড়াইছি। এই এখন আবার যদি ক্লাস 1 ক্লাস 2 রিপিট করি তাহলে তো হলো না। আমরা ক্লাস 3 তে যাবো। তুমি আশা করি বুঝতে পারবা। টেনশন নাই। বোঝানোর জন্য যা লাগবে আমি বুঝাবো। তো লেখো আছে ক্লাস 3। ক্লাস 3 এই ২ টা ক্লাসের ভিডিওটা দেখে নিবা। দয়া করে কষ্ট করে। আচ্ছা, সবার সুবিধা আছে এখানে যারা আছে? ভিডিও দেখার সুবিধা আছে? তোমার কিন্তু মোবাইল আছে? ফেসবুক আছে? ফেসবুক কি মোবাইল কি নরমাল নাকি স্মার্ট? ফেসবুক এত ভালো? জোস! এ তো খুঁজতেছে নাসা। তুমি তো রত্ন পাথর। খুলে পড়ার সময় ঢুকবা। তুমি চালাবা না? তাই? এটা ভালো। শোনো, দুনিয়া তো আপডেট হইছে। এখন কিছু সুবিধা পাইতে গেলে লাগবে। আর শুধু আমার জন্য না, এমনিও দুনিয়া অনেক আপডেট লাগবে। কারণ তুমি ডে বাই ডে বড় হচ্ছ তো লাগবে। কিন্তু হ্যাঁ, অপপ্রয়োগ যাতে না হয় এটা একটু খেয়াল রাখবা। তাহলে কিন্তু ভালো। অপপ্রয়োগ না করলে কিন্তু ফোন তোমার জন্য অনেক ভালো। যেমন এই যে ল্যাপটপ, ফোন, এই যে দেখো প্রিন্টার, এই যে স্মার্ট বোর্ড, আমি কি অপপ্রয়োগ করতেছি না? আমি প্রয়োগ করতেছি, টাকা ইনকাম করতেছি। আর তুমি যদি এটা অপপ্রয়োগ করো, তোমার লাইফ ধ্বংস হয়ে যাবে। এখন নিজেকে কন্ট্রোল রাখা এটা নিজের হাতে। প্র্যাকটিসের ব্যাপার।
ধৈর্য ধরা, তাই না? নিজের কন্ট্রোল করবা। আমি তো করি। আমি ঘুমাই কটায় জানো? বিকালে? ওই সন্ধ্যা ৬ঃ০০ বাজে ঘুমাই। আমি উঠি কটায় জানো? ৩ঃ০০ দিকে, ১২ঃ০০ দিকে, ১ঃ০০ দিকে উঠি। আমি তারপর আর ঘুমাই না। আমারটা নিয়ম কিন্তু আলাদা। আমি কিন্তু অনেকক্ষণ ঘুমাই। ৬ঃ০০ থেকে ৩ঃ০০ কতক্ষণ হয় দেখো ভাবো তো? সামটাইম ৪ঃ০০ ৯ থেকে ১০ ঘন্টা ঘুমাই আমি। তারপরে ৪ঃ০০ বাজে উঠি। না আমি তো সন্ধ্যার পরে আমি ঘুমাই। ৪ঃ০০ বাজে উঠি। উঠে আমি যে চিটপাতি কারে কি দিব না দিব, থাকে না? নামাজ পড়ি, ব্যায়াম করি আমি। একদিন পর, পর আমি দৌড়াই। আবার এই শীতের ঝামেলা শেষ হলে আমি তখন প্রচুর ব্যায়াম করব, খাবো-দাবো, থাকে না? সকালবেলা বাইরে ঘুরে বেড়াবো। দেন এসে ব্যাচ করাবো। তো এটা নিজের রুটিন মানে নিবা, ভালো এটা। আর তুমি কি জানো যে রাতে তুমি যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, দেন তুমি তাড়াতাড়ি ওঠো, তুমি অনেক টাইম পাবা। আমরা যেটা করি রাত জেগে অনেক পড়ি, যেটা শরীরের অসুবিধা হয়, স্বাস্থ্যের সমস্যা হয়। ব্রেন আগের মতো আর কাজ করে না। আগে যেমন ইজিলি পড়া মনে থাকতো, এখন পড়া মনে থাকে না। বিকজ অফ তুমি ব্রেনকে প্রপার করতেছো না। ব্রেনের খাবার কি জানো? ঘুম। আমরা সেই ঘুমাই না। দেখো, তো দেখো ক্লাস 3, হ্যাঁ বে টাইমে তো ঘুমানো যাবে না। সন্ধ্যা রাতের বেলা ঘুমানোর ভালো। বে টাইমে কেন ঘুমাবা? 4টার দিকে উঠে যাওয়া এটা সবচেয়ে পারফেক্ট। 9টা থেকে 4টা ভালো। কিন্তু একটু আগে ঘুমলে কে তোমার মারবে? সমস্যা কি? 4টা উঠবা? আচ্ছা বাদ দাও, ক্লাস 3 তে আমরা কি পড়াবো? আগে আমরা সিলেক্ট করি। লেখো, আজকে আমরা পড়াবো মূলত এইখানে অনেক আলোচনা আছে, বুঝছো? যেমন শীট ২ টো হয়ে গেছে। অনেক এমসিকিউ আসে। তো এইজন্য শীট ২ টো হয়ে গেছে। নাহলে এত মোটা শীট কেন হবে? আচ্ছা দেখো, এই চুপ থাকো। আজকে আমরা আলোচনা করব আর্হেনিয়াসের মতবাদের ত্রুটি, সাফল্য, সীমাবদ্ধতা। দেখো, আর্হেনিয়াস মতবাদের ত্রুটি, সাফল্য, সীমাবদ্ধতা। ব্যাগটা জায়গায় রাখো। আর্হেনিয়াসের মতবাদের ত্রুটি, সাফল্য, সীমাবদ্ধতা। সুন্দর করে লেখো। এবং বেশি লেখালেখি দরকার নেই, সব আছে। তুমি জাস্ট এটাকে লিখবা, হ্যাঁ, আর মনোযোগ দিবা। আর্হেনিয়াসের মতবাদের ত্রুটি, সাফল্য আর কি? সীমাবদ্ধতা। এটা হচ্ছে আজকে আমাদের পড়া। দেন টাইম পেলে অন্য কিছু পড়াবো, না হলে এইটাই। আর্হেনিয়াসের মতবাদের ত্রুটি, সাফল্য আর সীমাবদ্ধতা। বুঝছে? তো চলো শুরু করি। যারা ক্লাস করছো তারা কি আমাকে বলতে পারবা এই অ্যাসিড কার সম্পর্কে আর্হেনিয়াসের মতবাদটা কি? আচ্ছা, আর্হেনিয়াসের মতবাদ হচ্ছে অ্যাসিড যারা, খেয়াল করো, রিল্যাক্স, হ্যাঁ, অ্যাসিড যারা, তারা পানিতে হাইড্রোজেন দান করবে। তার মানে অ্যাসিড অবশ্যই হাইড্রোজেন বিশিষ্ট হতে হবে। অ্যাসিড কি হতে হবে? হাইড্রোজেন বিশিষ্ট হতে হবে। তাহলে পানিতে কি দান করবে? H+ আয়ন দান করবে, তাই তো? দান করে অ্যাসিড যারা, ওকে। আর আর্হেনিয়াস মতবাদে যারা ক্ষারক, তারা অবশ্যই হাইড্রক্সাইড আয়ন বিশিষ্ট হতে হবে। তার মানে কোথাও যদি তুমি দেখো এটা নাই, আর্হেনিয়াসের ক্ষারক সে জীবনও হবে না। আর তাকে অবশ্যই পানিতে OH মাইনাস, মানে হাইড্রক্সাইড, নট হাইড্রক্সিল, হাইড্রক্সাইড আয়ন, হাইড্রক্সিল হচ্ছে মূলকের নাম, হাইড্রক্সাইড আয়ন দান করে। এটা আমরা শিখছি। এখন তুমি কি জানো পানিতে কেউ যদি ধরো একটা অ্যাসিড কেমন ধরলাম HX, সমস্যা আছে কারো? না লিখলে চলবে, বাট লিখলে লেখো, নো প্রবলেম, বাট দ্রুত লিখবা। আর যদি কোনো কারণে লেখা থেমে যায়, ধরো আমি আগে গেছি, তুমি লিখতে পারো নাই, টেনশন নাই। এইগুলা আমি দরকার হয়, হ্যালো এই হ্যান্ড নোট আমি দরকার গ্রুপে আবার দিয়ে দিব। আমার কাছে সব সার্ভিস আছে, তুমি খালি চুপচাপ লেখাপড়া করো আর বোঝো। বুঝতে পারছি? তুমি খালি বোঝো। তোমার কথা খোটাই লাগবে না যে ভাই প্র্যাকটিস করবো থেকে, ভাই ভার্সিটি কোশ্চেন সলভ করবো কখন, মেডিকেল কখন করবো, সব আমি দিয়ে দিছি। ভাই আমি কখনো পড়তে কখন দিয়ে দিছি, সৃজনশীল দিয়ে দিছি। বুঝতে পারছি? বই তো স্যার হাজারি, কবির আছে, গুহ আছে, কত কিছু আছে। আমি তো একটা পড়তেছি। আমি সব বই লেখার, সব বইয়ের যে মিক্স দিয়ে দিছি। যে থিওরি আমি যত শীট দিব সব বইয়ের মিক্স। তোমাকে কোনো পার্সোনাল একটা বই পড়া লাগবে না। হ্যাঁ, তুমি একটা বই দেখো, সেটা হাজারি বইটা দেখতে পারো। কিন্তু তোমাকে সব বই দেখা লাগবে না। তুমি পারবা কই? এত টাইম আছে? এত টাকা আছে? বই কিনতে টাকা লাগে। বুঝতে পারছি? শীত দিছো না, শেষ। আর সে কষ্ট আমি করবো। তোমার কোনো কষ্ট, ইভেন অ্যাডমিশনে তোমাকে এই টপিক থেকে নতুন কিছু শেখা লাগবে না। এত কিছু দিয়ে দিছি এখানে আমি।
অ্যাডমিশন তোমরা যেগুলো শিখো আর কি, অ্যাডমিশনের গাইড থেকে শেখো না, এই অ্যাডমিশনের গাইড ফাইড থেকে আমি সব নিয়ে দিছি এখানে। আচ্ছা বই পড়া হয় না, বইতে তুমি এবার পড়ে দেখো, বই কিছু বই থেকে বেশি আছে আমার এখানে, তুমি বই পড়া করবো কি আর পড়ো, মানা করছি কি বই দাগানো আমি দেই, তোমরা তো পরে ঢুকছো, আমি কিন্তু বই দাগানো অলরেডি দিয়েও দিছি, পুরো বই দাগিয়ে দাগিয়ে আমি কিন্তু পিডিএফ দিয়ে দিছি, তোমরা পরে ঢুকছো তো, আমি কিছুদিন পর আবার দিয়ে দিব। এখন দিলে হয় কি প্রতিদিন নতুন নতুন ঢোকে, পয়সা খুঁজে পায় না, বুঝতে পারছি। দুইটা লেখকের বই, তাও একটা না, দুইটা লেখকের বই আমি দাগিয়ে দিয়ে দিছি, তো বই দাগিয়ে দিছি, ইভেন ইভেন অধ্যায় শেষে আমি নিজে ওই দাগানো বইটা আবার একবার রিডিং করাই দিব। তুমি কি মনে করছো এবার সার্ভিস ধারণা নাই? ওই যে বই তুমি পড়তেছো না বলো না, বই আমি একবার রিডিং করাই দিব, টেনশন নাই। আচ্ছা তাহলে আমার বলবা, তোমার মনে যদি কোনো কোশ্চেন থাকে আমার বলবা, যে আমি সলভ করে দেবো, যে স্যার আপনি এটা করবেন না, সব করবো আমি, যে যেটা কেউ যদি কেউ না পারে সেটা শেয়ার পারবে, টেনশন নেই। এইচ এক্স যদি একটা অ্যাসিড হয়, কি হয়, অ্যাসিড হয়, তাহলে সে যদি ভেঙে যায় কি পাবো, এইচ প্লাস আর কি পাবো, এক্স মাইনাস পাবো না, বলো, কথা বলো, পাইছে কিনা, পাইছে কিনা, হ্যাঁ। এবার জেনে রাখো, আমরা যদি বিক্রিয়ার দিকের কথা চিন্তা করি, বিক্রিয়ার কিন্তু দুটো দিক থাকে, সম্মুখমুখী বিক্রিয়া একটা কি, এবং তোমরা জানো যে কোনো পৃথিবীর বিক্রিয়া সব হচ্ছে উভমুখী, এবং উভমুখী বিক্রিয়া একটা পর্যায়ে সাম্যাবস্থায় যায়, কি অবস্থায় যায়, সাম্যাবস্থায় এই দুটো সেম হয়ে যায়, সম্মুখমুখী বিক্রিয়ার গতি আর পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি কি হয়ে যায়, সমান হয়, আগে বুঝো কিন্তু, হ্যাঁ সমান হয়ে যায়, কি হয়ে যায়, গতি সেম হয়ে যায়, পরিমাণ না, গতি, পরিমাণ কম বেশি থাকতে পারে কিন্তু গতি কি হয়ে যায়, যেমন পাশে পাশে আন্টি যেই গতিতে তোমাদের বাসায় মিষ্টি পাঠাইছে, তোমার আম্মু তোমাকে দিয়ে সেই গতিতে তার বাসায় মিষ্টি পাঠাইছে, অথবা মিষ্টি তুমি তোমরা দিছো 3টা, আন্টি দিছে 2টা, পরিমাণ কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট কি বলতো, গতি সেম হয়ে গেছে না, গতি সেম হওয়ার পরে ওই অল টাইম ওই 3টা 2টা 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 দেওয়া নেওয়া হচ্ছে, পরিমাণ সেম, তখন পরিমাণ সেম হবে, অর্থাৎ যখন গতি সেম হয়ে যাবে তখন আর পরিমাণ এদিক ওদিক হবে না, মানে আদান প্রদানটা সম পরিমাণের হবে, কি বুঝলা, আবার বুঝাই, ধরো এখানে আছে 5 কেজি, এখানে আছে 10 কেজি, সাম্যাবস্থায় চলে আসছে, সাম্যাবস্থায় আসার পরে ও ঠিক যদি এখানে 300 গ্রাম পাঠায়, সেও 300 গ্রামই পাঠাবে, কিন্তু এখানে আর এখানে কি সেম, এদিকে ভিন্ন হতে পারে, বাট আদান প্রদান পরিমাণ সেম হবে, গতি সেম হবে, এবার বুঝছো, আদান না বুঝে কিন্তু বলবো, অনেক সময় দেখো একবার বুঝাইছি, অনেকে ঠুস করে বুঝে গেছে, দু একজন আছে তাও বুঝে নেই, তুমি যদি আমাকে শেয়ার না করো স্যার আরেকবার বলো, আমি বুঝবো কিভাবে, কারণ 4-5 জনই তো বুঝে গেছে, একজন বোঝে নেই, প্রবলেম হইতেই পারে, আমাকে শেয়ার করবা, ঠিক আছে। তো কি বলছি, যে গতি সেম হয়ে যায়, কি সেম হয়ে যায়, এবং যখন গতি সেম হয় ওই মুহূর্তে আদান প্রদানের পরিমাণও কি হয়, সেম হয়, মনে থাকবে। কিন্তু দুই দিকে যে পরিমাণ সেম থাকবে তা কিন্তু না, পরিমাণ উল্টাপাল্টা হতে পারে, ওটা সমস্যা, কিন্তু আদান প্রদানের পরিমাণ কি হবে। আচ্ছা এখন শোনো, এ নিয়ে অনেক আলোচনা আছে, এখান থেকে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এরকম, সাম্যাবস্থায় যাওয়ার পরে আমরা যে উৎপাদ আছে না, এই উৎপাদের ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিতে হয়, কি দিতে হয়, না জানা থাকলে জানো, আর দ্রাব্যতা গুণফলে তোমরা আসতেছো না অনেকে, দ্রাব্যতা গুণফলে পাবো, ওই যে ব্যাকআপ ক্লাস দিচ্ছি, দ্রাব্যতা গুণফলে আসছো তোমরা সবাই, আসো কিন্তু ব্যাকআপ ক্লাস, আর না হইতে বলে ভিডিও দেখতে হবে, কিন্তু সবাইকে ভিডিও গ্রুপে আসো, কয়জন নাই হাত তোলো তো, একজন, তুই অ্যাড হয়ে যাবা বললা, তুমি অ্যাড হয়ে যাবা, কি, আচ্ছা তোমরা তো আসো, পরিবেশ রসায়ন একটা আর গুণগত রসায়ন, দুইটা ভিডিও গ্রুপ, আরেকটা হচ্ছে কি বেসিক ক্লাস। আচ্ছা দেখো উৎপাদের ঘনমাত্রা, তাহলে উৎপাদ করা দুইটা না, এর ঘনমাত্রা আর এর ঘনমাত্রাকে আমরা গুণ করবো, কি করবো, একটু মুখস্থ করে রাখো, এর প্রমাণ আছে, আমরা দ্রাব্যতা গুণফলে পাবা, গুণ করে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে ভাগ করে দিব, কার ঘনমাত্রা, এই যে অনুপাত, একে বলে সাম্যাবস্থায় সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক, রিল্যাক্স, একটু মুখস্থ করে ফেলো, এটা এর প্রমাণ পাবো দ্রাব্যতা গুণফলে। এখন আমরা এইসব প্রমাণ নিয়ে ঘাটাঘাটি করবো না, আমরা জাস্ট মুখস্থ করবো, কি বলছে, একটা অ্যাসিড ভেঙে গেছে, ভেঙে গিয়ে কটা আয়ন পাবো, দুইটা, একটা হাইড্রোজেন তো মাস্ট, আর একটা হচ্ছে কি নেগেটিভ আয়ন পাইছি, কি পাইছি, তো এই যে দুটো আয়ন পাইছি তাদের যে ঘনমাত্রা আমি থার্ড ব্র্যাকেট, এই মানকে আমি বিক্রিয়কের ঘনমাত্রাতে ভাগ করে দিব, উৎপাদের ঘনমাত্রা বাই উৎপাদের ঘনমাত্রা বাই এই অনুপাতকে বলে সাম্যধ্রুবক, অনুপাতকে কি বলে, বা সাম্যাঙ্ক বলে, কি বলে, ইংলিশে ইকুইলিব্রিয়াম বলে, কি বলে, আচ্ছা সাম্যধ্রুবক, সাম্যাঙ্ক বা ইকুইলিব্রিয়াম, ডান। আচ্ছা একটু লিখলে একটু পরে লিখো, সাম্যধ্রুবক, সাম্যাঙ্ক, ইকুইলিব্রিয়াম। এখন এটা কি অ্যাসিড নিয়ে কাজ করছি না, এই জন্য এটাকে আমরা কে এ বলবো, অ্যাসিড, অ্যাসিডের জন্য কে এ, একে বলে অ্যাসিডের আয়নীকরণ ধ্রুবক, এটা সাম্যধ্রুবক, তাতে কোনো সমস্যা নেই, এই সাম্যধ্রুবককে অ্যাসিডের কি বলে, আয়নীকরণ ধ্রুবক। তো লিখি আমরা, এবার লিখতে পারো, এটা হচ্ছে অ্যাসিডের
আয়নীকরণ ধ্রুবক, তাড়াহুড়া নাই, সুন্দর করে শেখো। আয়নীকরণ ধ্রুবক বা সাম্য ধ্রুবক। অ্যাসিডের আয়নীকরণ ধ্রুবক বা কি ধ্রুবক? সাম্য ধ্রুবক। অ্যাসিডের আয়নীকরণ ধ্রুবক বা কি ধ্রুবক? সাম্য ধ্রুবক। তোমাদের তো কয়েকদিন পরে, তোমাদের নতুন তো, এখন বলি নাই তোমাদের অনেককেই, আমার কিন্তু ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক আনলিমিটেড এক্সাম দিতে পারবা। আনলিমিটেড, হাজার হাজার কোশ্চেনের উপরে, বাসায় বসে। ঠিক আছে, সেটা এখন তোমাদের আমি দিই নাই, ওটা আমি সুযোগ করে দিব কিছুদিন পরে। সবাই আসুক, আরো ছেলেপেলে আসুক, প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না। আসুক, দেন আমি সবাই সিস্টেম করে দিব। তোমাদের এখন দিই নাই, না দিছিলাম? তুমি এক্সাম দিচ্ছ, ঠিক আছে, তো সবাই দিবানি, আমি ব্যবস্থা হয়ে যাবো। আচ্ছা, এটাকে বলে অ্যাসিডের আয়নীকরণ ধ্রুবক বা সাম্য ধ্রুবক। আচ্ছা, আর অবশ্যই সাম্য ধ্রুবক, এটাকে বিয়োজন ধ্রুবকও বলে, লিখে রাখো। অ্যাসিডের বিয়োজন ধ্রুবকও বলে। আচ্ছা, আর এই সাম্য ধ্রুবকের ইংলিশ নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম বা সাম্য ধ্রুবক। প্লিজ এটা লিখে ফেলো। ইকুইলিব্রিয়াম বা সাম্য, অ্যাসিডের আয়নীকরণ ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক বা সাম্য ধ্রুবক, ইকুইলিব্রিয়াম। তো একটা আমরা অ্যাসিড নিয়েছি, তার এইচ আছে, বিকজ আমরা আরএনএস তত্ত্ব নিয়ে কাজ করতেছি। আরএনএস তত্ত্বে এইচ থাকা লাগবে, কি থাকা লাগবে? এবং পানিতে এইচ প্লাস দান করবে। পানিতে কি দান করবে? পানিতে দান করে সেখানে ঘনমাত্রার একটা ব্যাপার আছে। হ্যালো, আকাশে বাতাসে দান করলে কি ঘনমাত্রার ব্যাপার আছে? পানিতে কি দ্রবণ হবে, দ্রবণের কি আছে? ঘনমাত্রা। অনেকে জিজ্ঞেস করো, রিল্যাক্স, কোনো তাড়াহুড়া নেই। দ্রবণে কি আছে? ভাই আমি দ্রবণ বুঝি না। যারা দাব্যতার গুণ ফলে আসছো তারা দ্রবণ কিন্তু অলরেডি জেনে গেছো। ভাই আমি ঘনমাত্রা বুঝি না, ওই বেসিক ক্লাসে আসো, করাই দিব, দোষ না। কিন্তু আমি তোমাকে দিব ক্লাস, সেই জন্য তোমাকে আসতে হবে না। আচ্ছা, এই বাচ্চারা লিখছেন? তাহলে এতটুকু কি, এটুকু আপাতত মুস্ত করে নেন। মুস্ত তো হয়ে গেছে। উপরে উৎপাদ, নিচে কি? বিক্রিয়ক। উপরে উৎপাদ, নিচে কি? উৎপাদের ঘনমাত্রা গুণ করব, ভাগ করব বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা। আমরা কি পাবো? সাম্যাবস্থায় সাম্য ধ্রুবক পাবো। আর অ্যাসিডের ক্ষেত্রে কে এ, অ্যাসিডের ক্ষেত্রে কি? আচ্ছা, এটা রেখে দাও আপাতত। এবার অনুরূপ ভাবে ওই যে বেস ক্ষারকের ক্ষেত্রে বলবো, ধরি একটা ক্ষারক, BOH, সামথিং হাইড্রোক্সাইড, সামথিং। বি মানে কি? সোডিয়াম। বি মানে পটাশিয়াম। বুঝলেন ব্যাপারটা? বি মানে যে কোনো কিছু। আচ্ছা, এই সামথিং হাইড্রোক্সাইডকে যদি আমি ভেঙে দিই, এখানে আমরা পাবো কি? বি প্লাস আর ওইচ মাইনাস। এখানেও সেম কাহিনী, উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় যাবে। তার মানে কি? উৎপাদের ঘনমাত্রাকে যদি বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে কে বি, বেস। কে এ আর কে বি, একে ইজি লাগতেছে না আগেটার থেকে? এটা নিয়ম। একটা জিনিস শেখার পরে ওই রকম জিনিসপত্র শিখতে ভালোই লাগে, যেমন প্রথমে একটু ধৈর্য। আচ্ছা, এবার এটাকে আমরা কি বলবো? ক্ষারের আয়নীকরণ ধ্রুবক। এটা এক প্রকার সাম্য ধ্রুবক। ক্ষারের আয়নীকরণ ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক, আয়নীকরণ ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক। আর এই টপিকের সাথে কিন্তু প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনের টপিকের মিল আছে। রাসায়নিক পরিবর্তনে অ্যাসিড ক্ষার নিয়ে এক টপিক আছে। তো এখন তুমি যদি ভালো করে মনোযোগ দাও, তোর ওই অধ্যায়েরও ওই টপিকে প্রায় 70 না, 40-50% হয়ে যাবে। 40-50% হয়ে যাবে, বুঝলাম। এর সাথে অনেক মিল আছে একটা টপিকের। আচ্ছা, এগুলো ক্ষারের আয়নীকরণ ধ্রুবক। কি ধ্রুবক? এ পর্যন্ত হয়েছে সবার? এবার জিনিস খেয়াল করো তো, তোমরা তোমরা বলবো, আমি বলবো না। বলো তো, এই সমীকরণে, এদের একটা সমীকরণ, এইচ যদি বেড়ে যায়, ওএইচ যদি বেড়ে যায়, কেপির মান বাড়বে না কমবে? সবাই কি শিওর? উপরে আছে না, উপরটা বাড়লে এটা কি বাড়বে না? জি ভাইয়া। তাহলে আমরা কিন্তু দেখলাম যে অ্যাসিডের এইচ প্লাস যত বেশি, তার কে এর মান তত বেশি। ক্ষারের ওই যত বেশি, তার কেবির মান তত কি? আচ্ছা, তাহলে এইচ যদি কারো বেশি হয়, হ্যালো, এইচ এর সাথে কার কে এর কি সম্পর্ক? সমানুপাতিক। আর ওএইচ এর সাথে কেবির কি সম্পর্ক? সমানুপাতিক। আচ্ছা, এখান থেকে আমরা বুঝলাম যে এইচ বাড়লে কে এর মান বাড়ে। এবং তোমরা কি জানো, এইচ বাড়লে তীব্রতাও বৃদ্ধি পায়, অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি পায়। আর ক্ষারেরও ওএইচ বাড়লে তীব্রতা বৃদ্ধি পায়, ক্ষারের তীব্রতা আর কি। আমরা বুঝলাম তীব্রতা বাড়ে কখন? যখন কে এর মান বাড়ে। এই এ সমানুপাতিক, এ সমানুপাতিক মানে এটাও কি সমানুপাতিক? বুঝো নাই? তিনজনই পরস্পরের সাথে সমানুপাতিক। তার মানে আমরা বুঝলাম কে এর মান আর কেবির মান যদি বৃদ্ধি পায়, কে এর মান কি? বুঝো নাই ব্রো? এটা সমানুপাতিক তো, শিওর? শিওর? এটা কমন সেন্স। এইচ যত বেশি ও অ্যাসিড তত তীব্র। পানিতে যত বেশি এইচ দিবে, এইচ প্লাস। জানো এটা? না জানলে জানো এখন, সবই জানতে হবে কেন? নতুন করে শিখতেছো না তুমি? পানিতে যে যত বেশি এইচ প্লাস দিবে, সে তত বেশি তীব্র অ্যাসিড। পানিতে যে যত ওএইচ দিবে, সে তত তীব্র ক্ষার। মনে থাকবে? এবার এখান থেকে আমরা বুঝলাম যে এইচ বাড়লে কে এর মান বাড়ে,
আবার এইচ বাড়লে কি তীব্রতা বাড়ে অ্যাসিডের ক্ষেত্রে। আবার কেবি, ওইচ বাড়লে কেবি বাড়ে, ওইচ বাড়লে আবার তীব্রতা বাড়ে ক্ষারের ক্ষেত্রে। এখান থেকে সবই কি নিচে থেকে সমানুপাতিক না? তার মানে কি এটা বাড়লে এটাও বাড়বে। তবে তীব্রতা বাড়লে কি বাড়ে? কেবি বাড়ে, বা কেবি বাড়লে কি বাড়ে? তীব্রতা বাড়ে। সেখান থেকে একটা একটা ওই লেখা শেষ। এবার যদি কিছু লিখতে মন চায় সেটা এভাবে লিখবা, অর্থাৎ এখানে যদি নতুন কিছু খুঁজে পাও যেটা তোমার শিটে আছে সবই, বা ধরো তোমার কাছে মনে হচ্ছে এখান থেকে কিছু শিটের তুলে রাখবা, তুমি শিটের সুন্দর এক জায়গায় বা শিটে একটা কাগজ অ্যাড করতে পারো। কাগজ অ্যাড করে কিছু নতুন কিছু খুঁজে পাইলে, পাবা না আশা করি, বাট খুঁজে পাইলে লিখে, বুঝলেন ব্যাপারটা? অর্থাৎ আমরা বলতেই পারি কে এর মান যত বেশি, কে এর মান যত বেশি অ্যাসিড তত তীব্র। অ্যাসিড তত কি বলো? এবং কেবি এর মান যত বেশি, কেবি এর মান যত বেশি ওই তো ক্ষার তত তীব্র। বুঝছো না? বুঝো নাই? এটা লিখে নাও, লিখে তুমি এটা চাইলে একটা বক্স কেটে দাও। এটা এমসিকিউ এবং এটা বেসিক। এটা অনেক সময় ম্যাথ করতে কাজে লাগবে, অনেক কিছু করতে কাজে লাগবে। কে এর মান যত বেশি, কেবির মান যত বেশি, অ্যাসিড ক্ষার তত তীব্র হয়। কে কেবির মান যত বেশি, অ্যাসিড ক্ষার তত তীব্র হয়। কে কেবির মান যত বেশি, অ্যাসিড ক্ষার তত তীব্র হয়। অপু, যা সমস্যা নেই, ঠিক আছে? হ্যালো, কে কেবির মান যত বেশি, অ্যাসিড ক্ষার তত কি হয় বলো? তীব্র। অ্যাসিড ক্ষার তত তীব্র হয়। বাচ্চারা লিখছেন? আচ্ছা, কে কেবি জিনিসটা শিখলাম আমরা। এই আর্হেনিয়াসের একটা সাফল্য হচ্ছে এটা, যে আর্হেনিয়াসের মতবাদ থেকে, হ্যালো, যদি একটা অ্যাসিড, এই এটা খুলে কি লাভ? এখন আমি কি ওই সিকোয়েন্স ধরে পড়াচ্ছি নাকি? আমি আমার মতো পড়াচ্ছি, তুমি পরে দেখবে সবই পাইছো। আর যে ও ভালো কথা, এখন লাইন টু লাইন সব তো পড়ানো পসিবল না। আমি আমার মতো যেগুলো দরকার সব পড়াই দিব। এখানে দু একটা এক্সট্রাও আছে, তুমি পড়ার সময় যদি পাও ওই পড়া থেকে বুঝবা যেগুলো আমরা পড়াইছি। বা যদি মনে হয় যে দু একটা লাইন বুঝতেছি না, আমাকে জানাও, আমি বুঝাই দিব। বাট তোমাকে ধরে ধরে সব তো পড়ানো পসিবল না। তুমি নিজেও তো অনেক কিছু পড়বা, তাই না? আমি এ শিখাই দিব, তুমি বানান শিখবা। মানে এ বি সি ডি শিখাইছি, এবার তুমি বানান শিখছো, এ ডাবল পি এল অ্যাপল, বি এ ডাবল এল বল, মানে তুমি এবার বানান শিখছো। আর তোমাকে আমি চলো সবকিছু শিখিয়ে দিলাম কেমনে কেমনে কি। আচ্ছা বলো, কে কেবির ব্যাপারটা বুঝছো? কে কেবি যত বেশি, অ্যাসিড খাত তত কি তীব্র। কারণ কে কেবি কম হলে অ্যাসিড খাত কি হয়? দুর্বল। এবং কে কেবির মান কি আমাদের কি বের করা পসিবল? আমরা বের করতে পারবো না, বিজ্ঞানীরা বিভিন্নভাবে বের করছে। বাট যদি দিয়ে দেয় আমরা দেখে বুঝবো না? ধরো কারো কে এর মান দেওয়া আছে এরকম, এটা কোনো কে কেবির মান মুক্ত করতে হবে না, এটা মান মান তো আর আমরা আবিষ্কার করতে পারবো না। কিন্তু আমি এটা বুঝছি কিনা যে কে কেবির মান বেশি হলে তীব্র হয়। তাহলে বলো কারো ধরো দুটো অ্যাসিড আছে, একটা অ্যাসিডের কে এর মান আছে 5 × 10⁻², আর একটা অ্যাসিড হচ্ছে 1 × 10⁻⁵। কে তীব্র কে দুর্বল এইসব দেখবো না আমরা, আমরা এটা দেখবো। আচ্ছা ধরো কথার কথা, এটা আছে 1 × 10⁻², এখন বলো কে তীব্র? এখনই প্রথমটাই তীব্র। কারণ 10-এর সূচক যত মানে ছোট মানের নেগেটিভ আসবে তত বড় হয়। এটা তীব্র অ্যাসিড, এটা কি দুর্বল অ্যাসিড। বুঝছো না? বুঝো নাই? এরকম দুটো মান দিয়ে দিলে আমরা বুঝবো না কে তীব্র কে দুর্বল। তো এইগুলো আর কি, এই এর ব্যাপারটা বুঝছি, কিন্তু আমরা কিন্তু মান জানি না। মান তোমাকে দিয়ে দিবে, মানকে আমরা মুক্ত করতে পারবো নাকি? বুঝছো ব্যাপারটা? এবার কিন্তু শিখে রাখো, এই কে অথবা এই কে বি, একে যদি আমরা মাইনাস লক করে দিই, কি করে দেই? জি, বিজ্ঞানী সোরেন সেন এরকম টেকনিক আবিষ্কার করছে যে হ্যাঁ, 10-এর ঋণাত্মক সূচকের মানগুলো মানে কি 0.001, এই যে ছোট ছোট মান আরো ছোট হয় 0.0000001, আরো ছোট হয়। এরকম মান নিয়ে কাজ করা একটু টাফ। এই জন্য মানগুলোকে আমরা সিম্পল করবো কিভাবে? আমরা মাইনাস লক দ্বারা গুণ করবো। তাহলে কি হবে জানো? -10⁻², না, এটা হয়ে যাবে শুধু 2। এরকম 10-এর ঘাত যত থাকবে পাওয়ার তত হবে অ্যান্সার। আচ্ছা ক্যালকুলেটর লাগবে না, 10-এর যত ঘাত পাওয়ার তত হবে অ্যান্সার। মনে রাখবে? এটাকে আমরা বলবো পাওয়ার অফ কে এ, পিকে, পাওয়ার অফ কে এ। তার মানে আমরা এই জটিল মান থেকে মানটাকে সিম্পল মানে করে ফেললাম। তাহলে যার কে এর মান -2, আর পিকের মান কত? শুধু 2। কে এর মান -2, পিকের মান কি? শুধু 2। সো লিখে ফেলো। অনুরূপভাবে কেবি যদি করতে চাই, তাহলে পি কেবি বের হবে -log কেবি, যার কেবি হচ্ছে ধরো কথার কথা 10⁻⁵,
তার পিকেবি হবে মাইনাস লগ 10⁻⁻5 শুধু 5 পিকেবি। জি সম্পর্ক আছে, ইভেন সম্পর্ক আছে। আমি বললাম না চতুর্থ অধ্যায়ের একটা পড়া পড়ে দিচ্ছি, টাচ করে দিচ্ছি, তুমি সামনেটাও উপকার পাবা। শেখো। মাইনাস লগ দ্বারা গুণ করলে পি চলে আসে আগে, পিকে শিহাবের আগে, তাহলে পি শিহাব, পিসাব না পি শিহাব। তারপর ধরো হ্যাঁ পিওএইচ, মানে ওএইচ কে মাইনাস করলে পিওএইচ, পিএইচ এইচ কে মাইনাস করলে কি হয় পিএইচ, এরকম আর কি। পি ধরো দাহিয়া মাইনাস লগ পি দাহিয়া, এরকম। বুঝতে পারছো? তাহলে পূর্ণি পি পূর্ণি। হ্যাঁ আবার বলো, কি বুঝিনি। মাইনাস টেন করে পেলাম কিন্তু লগ, মুখে মুখে যে লগ বলতেছে শোনো না তুমি, মনোযোগ কোনো দিকে ছিল তাই না? মাইনাস লগ কতবার দিয়ে পেলাম মাইনাস লগ। হ্যাঁ ও হারাই গেছিল, এটাই সমস্যা, স্টুডেন্টরা পড়তে পড়তে হারাই যায়। মাইনাস লগ আমরা বলবো হারাই গেলে, ঠিক আছে? আমরা ঘটনা শুনলাম যে তুমি কোথায় হারাই গেছিলা। আচ্ছা এই কাহিনী শোনো, এই বলতে হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা এবার শোনো, তোমাকে যদি কেউ বলে একটা অ্যাসিডের পিকের মান 2 আর একটা অ্যাসিডের পিকের মান 5, কে তীব্র? এখন একটু আনইজি লাগতেছে না? হ্যাঁ চিন্তা করো, এটা ছিল কি, এটা ছিল 10⁻², এটা -5 ছিল নাকি? তার মানে কি এটা তীব্র। তাহলে তার মানে কি বুঝলাম, যার তাকাও, যার কে এর মান বেশি, এর থেকে বেশি না, এর থেকে বেশি কিনা বলো, কিন্তু পিকের মান আবার কি কমে গেছে ওর থেকে। তার মানে আমরা বুঝলাম কে এর মান বেশি হলে পিকের মান কম হয়, আর কে এর মান বেশি তীব্র, পিকের মান কম মানে কি তীব্র। রিল্যাক্স, শুনো না, বলো কে এর মান বেশি কার, তাই না? আর কে এর মান কম, তাই তো? কে এর মান বেশি, কে এর মান কম। যার কে এর মান বেশি তার পিকে বাই করছি, যার কে এর মান কম তার পিকে বাই করছি, বাই করে দেখলাম কে এর মান যার বেশি আরেকজনের সাপেক্ষে তার পিকের মান কমে গেছে, আর কে এর মান যার কম আরেকজনের সাপেক্ষে পিকের মান কি বেড়ে গেছে। এক্ষেত্রে আমরা বুঝলাম কে এর মান বেশি হলে পিকের মান কি হয় কম হয়, নাম্বার 1। নাম্বার 2, কে এর মান বেশি মানে কি তীব্র, পিকের মান কম মানেও কি তীব্র, কারণ এটা তো সেম, এটার জন্য তো এটা পাইছি। লেখো, তাহলে কে এর মান, তো শিখতেছে এগুলো পরে কাজে লাগবে, এগুলো এখন তো বেসিক লেভেলে আসো, মানে অন্য অধ্যায় কাজে লাগবে বা এই হ্যাঁ মানে ম্যাথ করতে কাজে লাগবে, কিন্তু এখন তোমরা বেসিক লেভেলে আসো, মানে জিনিসটা শিখতেছো যে কে এর মান বেশি হলে কি হয় কম হলে কি হয়। কে এর মান বেশি হলে দেখো পিকের মান কম হয়, আর কে এর মান কম হলে পিকের মান বেশি হয়। আচ্ছা, আর কে এর মান যার বেশি, কে দিয়ে চিন্তা করবো, সে হচ্ছে তীব্র, আর কে এর মান যার কম সে হচ্ছে কি, তাহলে যার কে এর মান বেশি সে তীব্র, আর পিকের মান কম হলে আবার কি হয় তীব্র। কে এর মান কম হলে দুর্বল, পিকের মান কম হলে বেশি হলে কি হয় দুর্বল। মানে এই দুটো, দুটোর জন্য যদি একই একই অ্যান্সার, ভুলে তো অবশ্যই যাবে, লেখাপড়া যদি মহামারীর মহা হইতো তো কথাই ছিল একটা। তো বুঝছো কিনা সেটা বলো, ভুলে দিয়ে আমার কি কাম, বুঝছো কিনা সেটা সেটা বলেই হইলো। কে এর হ্যাঁ ওই তো একটা মনে রাখতে হবে এটা, যে একটা হলে বেশি একটা কম গেল, আর কে এর মান বেশি মানে তীব্র, তাহলে পিকের মান কম হলেও কি হবে তীব্র। এটা তোমাকে মনে রাখতে হবে, নট মুখস্থ। বুঝছো কিনা বলো। আরহেনিয়াসের মতবাদ থেকে আমরা দেখলাম যদি কোথাও কে কেবির মান এগুলো বলা থাকে, তাহলে আমরা সেখান থেকে ইজিলি তীব্র অ্যাসিড, দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার দুর্বল ক্ষার এগুলো বুঝতে পারবো নাকি না। এবং কে এর মানটা কি আকাশে বাতাসে পসিবল নাকি দ্রবণে পসিবল, কারণ অ্যাসিড যখন দ্রবণে পানিতে H+ দিবে তখনই পসিবল। তাহলে কে এর মান বের করতে H+ লাগে, এবং H+ থাকে কোথায় আরহেনিয়াসের অ্যাসিডে। তার মানে কি আরহেনিয়াসের অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান দিয়ে আমরা কাজ করতে পারবো ইজিলি, কিন্তু ব্রনস্টের লাউরি বা লুইস এখানে কোনো কে এর মান টের মান দিয়ে আমরা কাজ করতে পারবো না। যারা ক্লাস করছো তারা জানো যে ওরা কিন্তু পানির কোনো কথা বলে নেই, আর কে এর মান বের করতে পানি লাগবে। রিল্যাক্স, এটা সাফল্য। তোমরা শীটে সাজানো আছে, আমি সাজিয়ে দিচ্ছি না কিন্তু আমি পড়ে দিচ্ছি, শীটে সাজানো আছে। আমরা লিখতেছি না যে লেখো সাফল্য 1 এত 2 এইটা 3 এইটা, না আমি সাফল্য পড়ে দিচ্ছি, সিকোয়েন্স ঠিক রাখতেছি না, তুমি সেটা শীট থেকে পড়ে নিও। বলো কে এর ব্যাপারটা বুঝছো কিনা, যে কে এ
উপরে উৎপাদ নিচে কি বিক্রিয়ক। উপরে উৎপাদ হতে গেলে অ্যাসিড পানিতে H+ দিবে, H+ আর একটা নেগেটিভ দিবে, দেন তাদের ঘনমাত্রা উপরে আর বিক্রিয়কটা ঘনমাত্রা কি নিচে। উৎপাদ বা বিক্রিয়ক দিছি সাম্যযুবক। আর সাম্যযুবককে এ বললাম কেন, কারণ এটা অ্যাসিড ছিল। কেবি বললাম কেন, ক্ষার ছিল। মাইনাস লব করলে কি পাবো, পিকে পিকেবি, তাই না? বলো, কে এর মান বেশি মানে তীব্র, পিকেবির মান বেশি মানে তীব্র, মানে কেবির মান বেশি মানে তীব্র। অ্যাসিডের ক্ষেত্রে তীব্র অ্যাসিড, ক্ষারের ক্ষেত্রে তীব্র কি ক্ষার। কে এর মান বেশি হলে পিকের মান কম হয়, কেবির মান বেশি হলে পিকেবির মান কম হয়। বুঝছো না বুঝো না? আশিকে পড়তে হবে। সমস্যা বুঝছো? রিয়েলি? এনি প্রবলেম? শিওর? ওকে। একটা কথা বলবো, আমরা যে বলি অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে, লবণ আর, এটা কিন্তু শুধুমাত্র পানিতেই যখন সে H+ দিবে আয়নিত থাকবে তখনই পসিবল। পানি ছাড়া কিন্তু আবার পানি তৈরি করা পসিবল না। পানি নাই, শুষ্ক অবস্থায় বিক্রিয়া করছে, ব্রয়েসের লাউরি, পানি ছাড়া তো বিক্রিয়া হয়। কথা বলো। এই জন্য আগে পরে শিখে আসছি। আমি কিন্তু প্রথম দিন এটা পড়তে পারতাম। প্রথম দিন আমি 5টা মতবাদ নিয়ে ধারণা দিছি, তাহলে তোমার পরবর্তীতে আলোচনা করতে গিয়ে মনে পড়ে যে তাই তো, এই যে মনে পড়তেছে না যারা ক্লাস করছে, যে তাই তো ব্রয়েসে পানি নাই, কি মনে পড়ছে না? তো লেখাপড়াটা আর্ট, হুট করে যেখান থেকে সেখান থেকে পড়ালেখা হবে না, সিস্টেম আছে। যাই হোক, কথা সেটা না। তোরা আগে লবণ দিলা তরকারিতে, তরকারি রান্নার আগে চুলায় লবণ দিলা পাতিলে, তারপর দিলা পানি, তারপর তুমি আওয়া যাওয়া দিলা। কিন্তু সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আগে একটু তেল দেওয়া, তারপর এখানে কি দেওয়া, পেঁয়াজ টিয়াজ দেওয়া, মরিচ টরিচ দেওয়া, তাই না? কষানো একটু, তাই না? দেন একটু লবণ দিয়ে একটু টেস্ট করা, দেন মাংসটা মাছ মাংসটা দিবা দিবা দিয়ে একটু কষাবা, পানি দিবা একটু। আগে লবণ কেউ দেয় না নর্মালি? আগে কি লবণ দেয়? চুলায় পাতিল দিয়ে কি লবণ দেয়? এটাই বলতেছি আমি। বা কথা নেই আগে কি মাছ দিবা? শিল্প আছে না, আর্ট আছে না, যেটা আগে সেটা আগে নাকি? ওকে, মনোযোগ, একটু মজা করলাম। তো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যে লবণ আর পানি তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আর্হেনিয়াসের মতবাদ প্রযোজ্য, নাহলে কিন্তু পানির ব্যাপারটা আসবে না। ঠিক আছে? আচ্ছা, তো চলো এই মতবাদে আমরা নতুন কিছু শিখবো, যে তোমার কাজে লাগবে, এবং তোমার নতুন যদি আগে থেকে জানা থাকে তো ভালো, তাহলে নতুন কিছু শিখতে পারবে এখানে। এটাও সাফল্যের একটা অংশ। দেখো, আমরা যদি বলি HCl, খেয়াল করো, আর যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, জলীয় দ্রবণে আছে অ্যাকুয়াস, 90% না অ্যাকুয়াস। তো বিক্রিয়া করলে তোমরা বলবো কি লবণ আর পানি তৈরি হয়। কি তৈরি হয়? সোডিয়াম ক্লোরাইড আর কি পানি, তাই তো? তোমরা অনেকে এটাকে এখানে অ্যাকুয়াস দিবা আর এখানে লিকুইড দিবা। যারা জানো তারা জানো যে পানি কিন্তু অ্যাকুয়াস না, পানিতে কেউ থাকলেই অ্যাকুয়াস হয়। রিল্যাক্স, সে পানিতে আছে, সে পানিতে আছে, সে পানিতে আছে, সে নিজেই পানি, সে আবার কিসে অ্যাকুয়াস, সে লিকুইড। বুঝছো না বুঝো নাই? বুঝো না বুঝো নাই? আচ্ছা, মজার বিষয় হচ্ছে অ্যাকুয়াস থাকলে আয়নিক যোগ আয়নিত থাকে, একমাত্র অআয়নিত হচ্ছে পানি। পানি কি আয়নিত? পানি কি অ্যাকুয়াস? রিল্যাক্স, না বুঝতে বলো, আমি আবার বুঝাবো। পানি কি অ্যাকুয়াস? ফাইন। এবার তোমাকে জানো, যারা উৎপাদ অংশেও আয়নিত এবং বিক্রিয়ক অংশ আয়নিত, তারা কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়া অংশগ্রহণ করে না, তারা দর্শকায়ন, স্পেকটেটর। দর্শকায়ন, স্পেকটেটর, সাইন্টিফিক শুনছো দর্শকায়ন সম্পর্কে? এরা মূলত বিক্রিয়া অংশগ্রহণ, উভয় পক্ষে কি থাকে, আয়নিত থাকে। বলো তো অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার মূল উৎপাদ কি? পানি। লবণ অ্যাকচুয়ালি তৈরি হয় না, কারণ সে দুই পাশে তার অংশ আয়নিত থাকে। লবণ হচ্ছে দর্শকায়ন হিসেবে থাকে। তো অ্যাকচুয়ালি আমরা যা জানতাম সেটা ভুল। লবণ অ্যাকচুয়ালি তৈরি হয় না, লবণ আয়নিত অবস্থা থাকে, সেটা প্রোডাক্ট বলা যাবে না। তৈরি হলেও এটাকে প্রোডাক্ট বলা যাবে না। নতুন একটা জিনিস অনেকে শিখছে, অনেকে জানো না আগে থেকেই। লবণ অ্যাকচুয়ালি অ্যাসিড ক্ষার বিক্রিয়ার মূল প্রোডাক্ট। অ্যাসিড মানে পানির ক্ষেত্রে, পানিতে যখন অ্যাসিড ক্ষারটা থাকবে, হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড ওয়ালা অ্যাসিড ক্ষার যারা, আর্নিয়াস কথা বলতেছি না, আর্নিয়াস। তো এইরকম ব্যাখ্যা যখন পড়াবো, এটা আর্নিয়াসের ক্ষেত্রে প্রযোজ্য। গণেশের লাড়ু তুমি এরকম ব্যাখ্যা দিতে পারবা? হ্যাঁ পারবা, পারবা, কিন্তু পারবা না তা না। কিন্তু ব্রণেশ্বর তো সবার জন্য, তাহলে ব্রণেশ্বরের যে অংশ পানির জন্য তখন প্রযোজ্য, মানে আর্নিয়াসের সাথে মিল যেটা। তারপর অ্যাসিড নট ক্ষার, মানে ব্রণেশ্বর ক্ষারের কথা, হাইড্রোক্সাইডের কথা বলা নেই। রিল্যাক্স, মনে পড়তেছে না? H+ গ্রহিতা, এই যে মনে পড়তেছে না? যখন পড়ছো ওই মুহূর্তে মনে হচ্ছিল যে এত কিছু ঘিজিবিজি হয়ে যাচ্ছে, ভুলে যাবো না। শুনলে কখনই ভুলবা না যদি মনোযোগ দাও আর বাসায় যদি পড়ো। কি বলছে বলো, H+ দাতা, H+ গ্রহিত হচ্ছে ব্রনস্টেড। দাতার ক্ষেত্রে তো একটা আর্নিয়াসের সাথে মিল আছে, H+ যেটা, তাই না? বলো, এক্ষেত্রে কিন্তু পানি আসে তাহলে পুরোপুরি আর্নিয়াসের সাথে মিলেই যাবে, আর পানি না আসলে আর্নিয়াসের সাথে মিলবে না, নাকি? রিল্যাক্স। তাইলে
অ্যাসিড ক্ষার বিক্রিয়া মূলত বিক্রিয়া করে কারা? মূলত বিক্রিয়া করে OH আর তৈরি হয় পানি। তুমি কি জানো এই অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটা তাপ কত উৎপন্ন? এটা তাপ উৎপত্তি বিক্রিয়া। আমরা প্রশমন বিক্রিয়া বলি। প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াকে ইংলিশে কি বলে জানো? নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন রিয়াকশন, যাই হোক। আর এই বিক্রিয়ায় তাপ উৎপত্তি বিক্রিয়া, এবং এখানে তাপ উৎপন্ন হয় কত? 57.3 কিলো জুল। মাইনাস দিছি তাপ উৎপত্তি, তাই 57.3 কিলো জুল পার মোল প্রতি 1 মোল পানির জন্য। ডেল্টা এইচ এর মান হচ্ছে -57.3 কিলো জুল পার মোল। ডেল্টা এইচ এর মান হচ্ছে -57.3 কিলো জুল পার মোল। এটা হচ্ছে একটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার প্রশমন তাপ। কি তাপ? দেখো যা যা লেখা, প্রশমন তাপ, এটাকে প্রশমন তাপ বলে। এবং এই মানটা ফিক্সড, তার মানে ধ্রুবক। 80 শেষ করতে দাও। আচ্ছা, তাহলে প্রশমন তাপ এটা হচ্ছে ধ্রুবক। প্রশমন বিক্রিয়া, তাপ উৎপত্তি বিক্রিয়া, প্রশমন তাপ হচ্ছে ধ্রুবক। আচ্ছা, তো আর অ্যাসিড ক্ষার বিক্রিয়ার মূল প্রোডাক্ট হচ্ছে পানি। প্লিজ লেখো, অ্যাসিড ক্ষার বিক্রিয়ার মূল প্রোডাক্ট হচ্ছে কি বলো? পানি। অ্যাসিড ক্ষার বিক্রিয়ার মূল প্রোডাক্ট হচ্ছে পানি। আর পানি 1 মোল তৈরি করতে গেলে এই পরিমাণ শক্তি প্রয়োজন, উৎপন্ন হয় আর কি। প্রয়োজন না, উৎপন্ন হয়। প্রয়োজন বলে তো তাপ হারি হয়ে যেত, এই পরিমাণ শক্তি উৎপন্ন হবে। তাই হয়েছে? প্রশমন তাপ কি বলো? ধ্রুবক। আচ্ছা, এই পর্যন্ত শেষ সবার? তাহলে এই যে পানি তৈরি করতে কি লাগে দেখো তো। এই কনসেপ্ট কে দিছিল? আর্নিয়াস না? আর্নিয়াস কিনা বলো? এই পানি তৈরি করতে যে এইচ আর ওইস লাগে সেটা শুধুমাত্র আর্নিয়াস দিয়ে ব্যাখ্যা করা যায়। এটা সাফল্য। বুঝছো না? বুঝো নাই? পানি তৈরি করতে এইচ আর ওইস লাগে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায়, এটা শুধুমাত্র আর্নিয়াস দিয়ে ব্যাখ্যা করা যাবে। অন্য কোনো সূত্র দিয়ে ব্যাখ্যা করা যাবে? কথা বলো। হ্যাঁ, এখন যে ওটা বললো প্রশমন তাপ নিয়ে কথা বলবো। অ্যাসিড ক্ষারের যে বিক্রিয়া, এটা 4 প্রকার। কয় প্রকার? যখন অ্যাসিড তীব্র, ক্ষার হচ্ছে দুর্বল। যখন অ্যাসিড দুর্বল, ক্ষার হচ্ছে তীব্র। যখন অ্যাসিড দুর্বল, ক্ষারও কি দুর্বল। আর যখন দুটাই তীব্র, কি হয় সম্ভব না? দুটাই তীব্র, অ্যাসিডও তীব্র, ক্ষারও কি তীব্র। দেখো তো ঠিক আছে কিনা ব্যাপারটা? দুটাই তীব্র, দুটাই দুর্বল। অনেকে বলতে পারো ভাই আমি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার চিনবো কিভাবে? সেটাও আজকে শিখিয়ে দিবানি, আইনিয়াস সেটাও শিখিয়ে দিব। ঠিক আছে? তো তাহলে 4 প্রকার বিক্রিয়া আছে। যখন দুটোই তীব্র, যখন দুটোই দুর্বল, তখন একটা তীব্র একটা দুর্বল। বুঝো না? বুঝো নাই? আচ্ছা, তো যে কেউ তীব্র যে কেউ দুর্বল হোক তাতে আমার মাথার ব্যথার বিষয় না। কারণ অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে তৈরি হয় যেটা আমরা জানি লবণ প্লাস পানি। মূল প্রোডাক্ট কি? পানি না? এখানেও পানি, এখানেও পানি, এখানেও পানি, এখানেও পানি, এবং প্রত্যেক জায়গায় 1 মোল পানি। 1 মোল পানি তৈরি করতে 17.3 কিলো জুল তাপ উৎপন্ন হয়। কথা বলো। কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা দেখতে পাই শুধুমাত্র তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের ক্ষেত্রেই 17.3 থাকে। আর যখন দুটোই দুর্বল, এটা হচ্ছে তোমার 50.4 হয়ে যায়। আর যখন একটা তীব্র একটা দুর্বল, সেজন্য 55.2 হয়ে যায়। ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? হওয়া ছিল ওইটাই, কারণ প্রত্যেকের ক্ষেত্রে কমন কি? পানি। প্রত্যেকের ক্ষেত্রে যদি কমন পানি হয় 1 মোল পানি, 1 মোল পানি, সবার জন্য 1 মোল পানি।
1 মোল, সবার জন্য 1 মোল, কমন পানি, 1 মোল পানি। তাহলে ওর জন্য যে তাপটা বের হবে ওর জন্য সেম তাপটাই বের হওয়ার কথা ছিল। যুক্তি কি বলে? যুক্তি কি বলে? সবাই তো 1 মোল পানি তৈরি করতেছে। তাহলে যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার তার জন্য তো আমরা দেখলাম 57.3 কিলো জুল। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বুঝবো কিভাবে? আসতেছি আমি। তার আগে একটা তো বুঝাই দিছি। কে এর মান যার বেশি সে তীব্র, কে বির মান যার বেশি সে হচ্ছে তীব্র ক্ষার নাকি? আর এগুলো কম হলে দুর্বল হয়ে যাবে নাকি না? এগুলো আমরা বুঝেই গেছি। এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু কে এর মান কে বির মান কি আমাদের চোখের সামনে ঘোরাফেরা করতেছে? হুট করে একটা যোগ দেখে বুঝবো কিভাবে? ধরো কথার কথা HCl দেওয়া আছে আর HF দেওয়া আছে। হুট করে তীব্র দুর্বল বুঝবো কেমনে? কে এর মান দেওয়া নাই, কে বির মান দেওয়া নেই। কিভাবে বুঝবো আমি? বোঝার উপায় আছে। শিখাবো। তার আগে বলো এটা আমি কি বলতে চাইছি মাথায় ঢুকছে কিনা? কি বলছে এখানে বলো তো? কি বলছে এখানে? যে অ্যাসিড ক্ষার 4 প্রকার বিক্রিয়া হয় এবং যেহেতু অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ প্লাস পানি, পানি কমন প্রোডাক্ট, তাপটাও সেম উৎপন্ন হবে। ডিফারেন্ট হচ্ছে কেন? হোয়াট ইজ দ্য রিজন? তীব্র তীব্র মানে 57.3 ফিক্সড, বাকি দেখে তো কমে যাচ্ছে কেন? হোয়াট ইজ দ্য রিজন? কোশ্চেন ধরতে পারছো? পড়লে হবে না। আগে বলো ব্যাপারটা তোমার মাথায় গুঁতা মারছে কিনা, ট্রিগার করছে কিনা যে হ্যাঁ। আর যে কোশ্চেনটা করছে আমি কোশ্চেন বুঝতে পারছি যে কি চাচ্ছে। কোশ্চেন বুঝছো? আপনি বুঝো নাই? আচ্ছা কি বোঝো না সেটা বলো যে এটা বুঝি নাই। তো বুঝতে হবে যে ভাই এটা বুঝি নাই, কিছুই বুঝো নাই। আমরা কি পড়াচ্ছি বলো? আমরা কি পড়াচ্ছি? টপিকের নাম বলো শুরু থেকে। জোরে বলো, জোরে বলো, সমস্যা কি? জোরে বলো। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া পড়াচ্ছি। আমরা অ্যাসিড আর ক্ষার সম্পর্কে আর্হেনিয়াস এর মতবাদ পড়াচ্ছি। আচ্ছা, আর্হেনিয়াস মতবাদ কি ছিল? আহ, বলো তুমি, আজকে একটু কিন্তু বললাম। যারা পানিতে H+, তুমি কি মনোযোগী? মনোযোগী কিভাবে? পানিতে। আর হাইড্রোক্সাইড পানিতে দিলে ক্ষারক। আর যদি ক্ষার, আর যদি H+ দেয় তাহলে কি? অ্যাসিড। এই তো পড়ছি। এবার H+ দিচ্ছে, হাইড্রোক্সাইড দিচ্ছে, পানিতে দিচ্ছে। তো পানিতে দিচ্ছে মানে কি? দ্রবণ। দ্রবণে কি আছে? ঘনমাত্রা। হ্যালো, পানিতে কিছু একটা ফেলাচ্ছ তাহলে দ্রবণ তৈরি হবে না? দ্রবণের কি আছে? ঘনমাত্রা আছে। 9-10 পড়ছো না এগুলো? আচ্ছা, আদৌ পড়ছো 9-10? আচ্ছা, তো এই এই যে উৎপাদের ঘনমাত্রাকে যদি বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে ভাগ করি তারপর কি পাই? সামুদ্রিক পাই। কি পাই? ওটা বুঝছি না সত্যি। তাহলে যদি মনে হয় যে তাও তুমি বোঝো নাই, তুমি ক্লাস শেষে বসবা, বুঝাই দিব। উৎপাদের ঘনমাত্রা বাই কি বলো? বিক্রিয়কের ঘনমাত্রা, যে অনুপাত, একে সামুদ্রিক বলে। কি বলে? তো আমি যদি অ্যাসিড নিয়ে কাজ করি তাহলে কে এ পাবো, ক্ষার নিয়ে কাজ করলে কে বি পাবো। কে এর মান বেশি তীব্র অ্যাসিড, কে বির মান বেশি তীব্র ক্ষার। কে এর মান কম দুর্বল, কে বির মান কম কি দুর্বল। মাইনাস লক করলে পিকে বি। এই তো শিখলাম। আচ্ছা, এগুলো কখন পসিবল? যখন পানিতে H+OH- দিবে তখন পসিবল, নাকি অন্য সময় পসিবল? আর্হেনিয়াস মতবাদের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তারপর বললাম যে এই মতবাদের একটা সাফল্য আরেকটা হচ্ছে এরকম যে পানি যে তৈরি হয় লবণ প্লাস পানি, লবণ তো মূল প্রোডাক্ট না, কারণ দর্শকায়ন, দর্শন না দর্শক। তো মূল প্রোডাক্ট হচ্ছে পানি। পানি তৈরি করতে কি লাগে? H আর OH লাগে। একটু বুঝছো? আর একটু মুখ ফুটে কথা বলতে হবে জোরে। তুমি ধরো ভার্সিটিতে পড়তেছো, ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে, ভাইবা আছে, এখানে স্যাররা বসবে, এখানে তুমি একা, নাম্বার 1। নাম্বার 2, বন্ধুরা সব সামনে বসবে, এখানে ডেস্ক দিবে, তোমাকে টিচারও সামনে বসবে, তোমাকে বলবে আলোচনা করো। এগুলো প্রেজেন্টেশন। তো মার্ক আছে, নাম্বার আছে এর ভিতরে। আর তুমি এভাবে করলে কি স্যার বুঝবে কিছু? তখন কবে ভাই তুই বস, জিরোটা দিয়ে জিরো, বসেন বসেন। আর ভাইপাতে ধরো তুমি তাকে বুঝবেই না, তো থাপ্পড় দিয়ে বের করে দেবে। তো ব্যাপারটা হচ্ছে রিল্যাক্স, কথা বলা শিখতে হবে, জোরে কথা বলবা, স্পিডে মানে স্পিড অতটা না কিন্তু একবার স্লো না। এবার আমি কিন্তু স্পিডে কথা বলি, তো আমার কথা কিন্তু অত আটকায় না। আর এত বলে আমি কিছু বুঝি না, আমার কথা কিন্তু তুমি 99% বুঝবা। এটা আমি স্পিডে কথা বলি, স্পষ্ট। ঠিক আছে? হ্যাঁ, আরেকটু স্পষ্ট হলে ভালো হয়, বাট স্পষ্ট। কিন্তু অনলাইনে কি স্পিড বেশি মনে হয়, অফলাইনে কিন্তু মনে হচ্ছে না। এটাই কিন্তু, এই জন্য দেখো, হ্যাঁ, এই জন্য অনলাইনে এটা রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি, বাট অনলাইনে যখন আমি সে অন্যভাবে মানে তোমরা ছাড়া ক্লাস নিন আমি, তখন আমার ক্লাসগুলো রিল্যাক্স হয়।
এই যে অনলাইন অফলাইন সেম না, যাক বাদ দাও। যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে লবণ আর পানি তৈরি হয়, কিন্তু মূলত পানি তৈরি হয়, লবণটা দর্শকায়ন থাকে। আর পানি তৈরি করতে কি লাগে? এইচ আর ওইচ, আমি দেখালাম তো, এইচ আর ওইচ লাগে। এইচ আর ওইচ এর কথা কে বলছে? আরেনিয়াস বলছে। ফাইন। এবার আমরা দেখলাম, মানে এটা মুক্তবিদ্যা, বিজ্ঞানীরা দেখেছেন যে অ্যাসিড ক্ষার যখনই বিক্রিয়া করে, মানে এই পানিতে, মানে পানির কনসেপ্ট যেটা, তো তাপ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? এই তাপের পরিমাণটা বের করছে 57.3। মুখস্থবিদ্যা, এটা বোঝার কিছু নাই। আচ্ছা, তুমি ওইটা নিয়ে কনফিউজ ছিলা? এই দেখ, আমি যদি জিজ্ঞেসি যে ভাই তুমি কোন জায়গাটা বোঝো নাই, তাহলে বলতেছে তাপের মানটা কোথেকে আইলো। দেখ, তাও আমি এতক্ষণ গেছিলাম, আমার বলবা কোন জায়গাটায় প্রবলেম। তাহলে 57.3 কিলো মুখস্থবিদ্যা, আমি কেমনে বুঝবো তাপ কোথেকে সে পাইছে? বিক্রিয়া করছে, তাপ বের হয়েছে, তারপর থার্মোমিটার দিয়ে মাপছে। কি পাতন প্রক্রিয়া দেখো না, একটা থার্মোমিটার ঢোকানো থাকে, থার্মোমিটার থেকে তাপমাত্রা ওঠানামা করে না? ওইভাবে করছে। প্রত্যেকবার যখন অ্যাসিড ক্ষার নিয়ে কাজ করছে, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তুমি এটা বলতে পারো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বুঝবো কিভাবে? মাথায় এখনো ঢুকতেছে না, আমি বুঝাবো। ওয়ে, অ্যাসিড ক্ষার যখন বিক্রিয়া করে 57.3 কিলো তাপ তৈরি হয়, সেটা দেখতে পাইছে। গেল। এখন মজার বিষয় হচ্ছে, যখনই তারা দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার বা দুর্বল ক্ষার তীব্র অ্যাসিড বা দুটাই দুর্বল, ওমা, তখন মানটা 57.3 থাকতেছে না, মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কারণ কোশ্চেন যে 57.3 কেন হচ্ছে? পানির জন্য হচ্ছে। কার জন্য হচ্ছে? তাহলে বাকিরা তো পানি তৈরি করতেছে, বাকিদের জন্য কেন 57.3 না? বুঝছো? সত্যি বাকিরাও পানি তৈরি করা সত্ত্বেও বাকিদের জন্য কেন 57.3 না? এটা ব্যাখ্যা কোন দিব? খুবই সিম্পল ব্যাখ্যা। কোশ্চেন বুঝছো না? তাড়াতাড়ি বলো। আর অ্যাসিড ক্ষার বিক্রিয়া কয় প্রকার? 4 প্রকার। দুটাই তীব্র, দুটাই দুর্বল, একটা তীব্র একটা দুর্বল। বুঝছো না? বুঝো নাই? আচ্ছা, তাহলে এবং এটা মুক্ত করতে হবে যে কোনটার জন্য কোনটা। যখন একটা তীব্র একটা দুর্বল হয়, তখন 55.2। আর যখন সব দুর্বল হয় 50.23। আর যখন দূরে তীব্র হয় 17.3। হয়েছে? শিওর? আরে শিওর? আচ্ছা, ওকে। দেখো, যখন দুটাই তীব্র হয়, তীব্র মানে কি জানো? তীব্র মানে কি? তীব্র মানে আমরা বলি সবল। সবল মানে তীব্র। তীব্র মানে এরা সম্পূর্ণ পানিতে বিয়োজিত হবে, সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত, মানে বুঝছো তো নাকি? এটা বুঝো না? ডিসোসিয়েশন বলে ইংলিশে। পানিতে ভেঙে যাবে, পানিতে কি হবে বলো? বিয়োজিত হবে। সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত হবে, সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত হবে, সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত হবে। আর এটাও সেম, সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত হবে। দুটোই যখন তীব্র হবে, দুটোই তীব্র হলে এটা কি হয়? সম্পূর্ণরূপে পানি লিখতে পারো সাইড নোট দিয়ে, যে তীব্র বা তীব্র বোঝো কিভাবে? এটা বোঝার উপায় আছে। রিল্যাক্স। তো সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত হবে যারা তীব্র, ঠিক আছে? পানিতে পুরোপুরি ভেঙে যাবে। আচ্ছা, পুরোপুরি ভেঙে গেল অটোমেটিক্যালি, না কোনো প্রেশার লাগতেছে? আচ্ছা, যখন অটোমেটিক্যালি ভেঙে যাবে এবং যখন অটোমেটিক্যালি বিক্রিয়া হবে, তখন আমরা জানি পানি তৈরি হচ্ছে, লবণ তো মূল প্রোডাক্ট না, তখনই কেবলমাত্র 57.3 কিলোজুল তাপটা বের হবে। কিন্তু যখন একজন দুর্বল থাকবে, যেমন তোমরা জেনে রাখো যে ধরো অ্যাসিড তীব্র আর ক্ষার দুর্বল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, জি, ধাতুর হাইড্রোক্সাইড বাদে, এই তাকাও লিখে রাখতে পারো, গ্রুপ 1-এর ধাতুর হাইড্রোক্সাইড, গ্রুপ 1-এর হচ্ছে সবল। এছাড়া সব ধাতুর হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল। গ্রুপ 1-এর ধাতুর হাইড্রোক্সাইড সবল, এছাড়া যত ধাতুর হাইড্রোক্সাইড আছে, হ্যাঁ, এগুলো দুর্বল। অনলি গ্রুপ 1-এর ধাতুর হাইড্রোক্সাইড সবল, অনলি গ্রুপ 1-এর ধাতুর হাইড্রোক্সাইড সবল। এছাড়া যত ধাতুর হাইড্রোক্সাইড বা এইসব হাবাজাবা আছে সব কি? দুর্বল। গ্রুপ 1-এর ধাতুর হাইড্রোক্সাইড সবল, গ্রুপ 1-এর ধাতুর হাইড্রোক্সাইড সবল, ঠিক আছে? ওকে, তাহলে এই, এটা কি দুর্বল না? এটা দুর্বল ক্ষার, এটা কি তীব্র অ্যাসিড। এই মনোযোগ, কি তৈরি হবে বলো? অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা কিন্তু মূল প্রোডাক্ট না, পানি মূল প্রোডাক্ট এটা। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখানে 17.3 আর হবে না, যেটা বলতেছিলাম, এখানে হবে 55.4। সেটা হচ্ছে কেন? যে দুর্বল, যে দুর্বল সে বিক্রিয়া করতে চায় না, সে বিয়োজিত হতে চায় না। ব্যাখ্যাটা শোনো, সে বিয়োজিত হতে, তার বিয়োজনের জন্য, কিন্তু বিক্রিয়া তো হতেই হবে, পানি তো তৈরি হতেই হবে, তখন তার বিয়োজনের জন্য মূল যে শক্তি 57.3,
সেখান থেকে কিছু শক্তি খরচ হয়ে যাবে। এই জন্য সেখানে আর শক্তি আসলে ওটাই তৈরি হয়েছিল, পানি মানে ওটাই তৈরি হয়েছিল, কিন্তু তাকে বিয়োজিত হতে শক্তি কিছু খরচ হয়ে যাবে। আর তখন হয়ে যাবে কত, 55.4। আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? এই লেখা একটু সাইড নোট দিয়ে যে দুর্বল পদার্থের বিয়োজনের জন্য 57.3 কিলো জুল থেকে কিছু পরিমাণ শক্তি খরচ হয়ে যাবে। দুর্বল পদার্থের বিয়োজনের জন্য 57.3 কিলো জুল থেকে কিছু শক্তি খরচ হয়ে যাবে। দুর্বল পদার্থের বিয়োজনের জন্য 57.3 কিলো জুল থেকে কিছু শক্তি খরচ হয়ে যাবে। দুর্বল পদার্থের বিয়োজনের জন্য 57.3 কিলো জুল থেকে কিছু শক্তি খরচ হয়ে যাবে। দুর্বল পদার্থের বিয়োজনের জন্য 57.3 কিলো জুল থেকে কিছু শক্তি কি হয়ে যাবে বলো, খরচ হয়ে যাবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেডিসই বেশি, জেন্টলম্যান কম হয়েছে। দুর্বল পদার্থের বিয়োজনের জন্য কিছু শক্তি কি হয়ে যাবে, তখন কিন্তু মানটা 57.3 কিলো জুল থাকবে। আচ্ছা, তাহলে এখন এখানে যদি কথার কথা এবার অ্যাসিড দুর্বল হয়, যেমন CH3 ডাবল জৈব অ্যাসিড দুর্বল, জানো তো, আর ক্ষার তীব্র লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমরা জানি CH3 COO আর কি তৈরি হবে, পানি। এখানে কিন্তু সেম মান চলে আসবে। কোশ্চেন হচ্ছে কেন, কারণ একজন কি দুর্বল, এখানে দুর্বল ক্ষার, যে কোনো জৈব অ্যাসিড দুর্বল, জৈব অ্যাসিড দুর্বল, অ্যাসিড জৈব অ্যাসিড কি বলো, দুর্বল। জৈব অ্যাসিড কি দুর্বল। আচ্ছা, আর তীব্র ক্ষার, আরে জৈব অ্যাসিড হচ্ছে কি দুর্বল অ্যাসিড। ঠিক আছে, দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, দুর্বলটাকে বিয়োজনের জন্য শক্তি খরচ হয়ে যাবে। দুর্বলের বিয়োজনের জন্য শক্তি কি হয়ে যায় বলো, খরচ হয়ে যাবে। বুঝছে? আর যখন দূরে দুর্বল বুঝে গেছো যে শক্তি আরো খরচ হয়ে যাবে, আচ্ছা ভাই সেটাও বুঝে গেছি। দূরে দুর্বল মানে ওই যে ওদিক থেকে ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, আর ওদিক থেকে নিলাম হাইড্রোজেন ফ্লোরাইড, এটা কিন্তু দুর্বল, জানো এটা, এটা কিন্তু দুর্বল। দুর্বল ক্ষার আর হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড। আরে ভুল আমি বলি এক লিখি আরেক, দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার। আচ্ছা, এখানে বিক্রি হতেই চায় না, হতেই চায় না, কেউ ভাঙতে চায় না, দুটোই দুর্বল। ঠিক আছে, এখন আমার কোশ্চেন করতে পারতাম এটা দুর্বল হবে কিভাবে, বুঝাবো একটু পরে, বুঝাবো আসতে। তো যেটা বললাম যে দূরে যখন দুর্বল হয় তখন বিক্রি হতেই চায় না, আর তখন হইতে গেলে শক্তি কি হয়ে যাবে, অনেক বেশি খরচ হয়ে যাবে। আর তখন এখানে কি তৈরি হবে, অ্যামোনিয়াম ফ্লোরাইড, ধরো অ্যামোনিয়াম ফ্লোরাইড আর কি, পানি। তো এখানে 50.2 কিলো জুল তাপ উৎপন্ন হবে। কথা কম, এতে অনেক কিছু দেওয়া আছে, টেনশন নেই। 50.2 কিলো জুল তাপ কি হবে বলো, উৎপন্ন হবে। তাহলে কেন, কারণ দুজনই দুর্বল, দুজনকে বিক্রিয়া করতে অনেক বেশি শক্তি খরচ হয়ে যাবে, অনেক বেশি শক্তি এখান থেকে গায়েব হয়ে গেছে 57.3 থেকে। ঠিক আছে, এখন একটা আশ্চর্যের কথা বলবো। তুমি যদি একটু আগে শুনছিলা যে দুর্বল অ্যাসিড, শুনছিলা কিনা, আর তীব্র ক্ষার যখন বিক্রিয়া করবে, আমরা জানি একজন দুর্বল, তো তাহলে এখানে যখন বিক্রিয়া হবে সোডিয়াম ফ্লোরাইড আর পানি, এখানে হওয়া উচিত ছিল 55.4 কিলো জুল, নাকি? কথা বলো, তাই না বলো? কিন্তু না, এখানে হবে 67 না 68.2 কিলো জুল। 68, দেখো তো 68 না 67। এখানে হবে 68.6, ওই হলো আর কি, 68.6। ও মাই গড, कैसा लगा मेरा मजाक? 68.6 কিলো জুল, এটা স্বাভাবিক মানের থেকে অনেক বেশি। এটা তো কোশ্চেন আসে, এটা তো কোশ্চেন আসে যে হাইড্রোজেন ফ্লোরাইড এবং একটা তীব্র ক্ষার, হাইড্রোজেন ফ্লোরাইড দুর্বল, এটা কেন একটু পরে বললাম তো, বলবো আমি, আপাতত মেনে নাও। হাইড্রোজেন ফ্লোরাইড হলো কি বলো, দুর্বল অ্যাসিড, আর এটা তীব্র ক্ষার যখন বিক্রিয়া করাবো হওয়া ছিল 55 কত 4, কিন্তু হয়েছে কি, তো ভাই হোয়াট ইজ দ্য রিজন? এটা তো
তো ওখানে অন্ধকার কই? আর এটা তো পানিতে আছে। ঠিক আছে? বেশি তাপ উৎপন্ন করতেছে। আর ওখানে তো হাইড্রোজেন ফ্লোরাইড, নট ফ্লোরিন। এখানে কি ফ্লোরিন একা নাকি হাইড্রোজেন ফ্লোরাইড? যৌগের ভিতরে আছে না? যৌগ তো স্থিতিশীল, দুর্বল যৌগ। শুধু ফ্লোরিন তো না। আচ্ছা, হ্যালো। এই যে দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার বিক্রিয়া করলে কি হওয়া উচিত ছিল তোমরা জানো সেটা। আর হচ্ছে কি উল্টা কিছু। এটা কেন হচ্ছে? আচ্ছা, তোমাদের বাসায় যদি এখন প্রধানমন্ত্রী যায়, তুমি ধরো আওয়ামী লীগ না, কিন্তু প্রধানমন্ত্রী গেছে, কমন সেন্স, ভয়ে হোক বা একজন প্রধানমন্ত্রী আসে আমার বাসায়, বিশাল ব্যাপার। তো কি করে কি করবো, কি থেকে কি করবো, তো বুঝে অজ্ঞানে পড়ে যাবা যে কি থেকে কি করবো তাকে, নাকি? প্রধানমন্ত্রী বাদ দাও, কোনো স্বাভাবিক একটা মেয়র বা কোনো একজন সেলিব্রিটি আসলে তো পাগল হয়ে যাবো যে আরে ধরো তুমি চেনো না জীবনে, কিন্তু শুনছো তো সেলিব্রিটি, ইভেন হ্যাঁ টিকটকার, ধর কথা বলে প্রিন্স মামুন। হ্যাঁ ভাইয়া, তোমার মনে হচ্ছে যে তোকে তো মনে হচ্ছে তুমি কিছু করবা না, বাট যখন ঠিকই আসবে তখন তো মনে হবে আরে, দেখি তো এটা আনে কি লাগবে তোমার কাছে, এটা ভাই যেই শুধু ইভেন যদি আমার বেঁচেও আসে আমি বলবো আরে ভাই বসেন বা বসো, থাকে না একটা, ভাই এটা স্বাভাবিক, স্বাভাবিক এটাই হয়। দূরে বসে অনেক কিছু বলা যায়, কাছে এসে না কিছু বলতে পারবা না। আর মনে হয় সেলিব্রিটি দেখি একটু কি অবস্থা, কেমন কি করে, তো একটু অটোগ্রাফ দেন। এই মনোযোগ, আচ্ছা মনোযোগ মনোযোগ, এ মনোযোগ। এবার এই কথা কেন বলতেছেন, পড়ার ভিতরে এই কথাটা কেন আসলো? এখানেও একজন সেলিব্রিটি আছে, ফ্লোরাইড। এই পৃথিবীতে সব থেকে অধিক তড়িৎ ঋণাত্মক, সব থেকে ছোট আকারের মৌল হচ্ছে ফ্লোরিন। ভিআইপি পার্সন, এই ভিআইপি পার্সনকে পানি একটু এক্সট্রা খাতি যত্ন করে, এই সময় এক্সট্রা তাপ বের হয়ে যায়। যারা আমার কাছে কদিন আগে দ্রাব্যতা গুণ ফেলে আসছিল, দ্রাব্যতায় হাইড্রেশন শক্তি বলছিলাম, মনে মনে পড়তেছে কি বলছিলাম? যে পানি সংযোজনের সময় তাপ বের হয়, বলছিলাম কিনা? জি ভাইয়া, যারা আসো নাই তারা শুনে রাখো যে পানি যখন কারোর সাথে যুক্ত হয় তাপ উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? তো ভাইয়া, এখানে বিক্রিয়ার ফলে হওয়া উচিত ছিল যেটা, সেটা তো হবেই, সাথে ওই যে ফ্লোরিন, আমরা জানি তো তৈরি হয় না, তা আয়নিত থাকে। ওই ফ্লোরিন আয়নটা যেটা ফ্লোরাইড বলি আমরা, তাকে আবার পানি ঘিরে ধরে, পানির যে পজিটিভ সেটা ঘিরে ধরো নেগেটিভকে। পানির পজিটিভ যেটা এইচ ও এইচ, এইচ ও এইচ, এইচ ও এইচ নাকি, এইচ ও এইচ, এই যে পানির আংশিক পজিটিভ, পানির ডাইপোল 19 পড়ছো না? আচ্ছা, পানির ডাইপোল ঘিরে ধরো নেগেটিভকে। এই পানি সংযোজনের সময় তাপ উৎপন্ন হয়, তাহলে মূল কথা কি? প্রশমন তাপ যেটা হওয়ার কথা ছিল সেটা, প্লাস পানি যোজন তাপ মিলে বেড়ে যায়। বুঝে না, বুঝে নাই? এটা আছে ব্যাখ্যা করে নিবা, কিন্তু আমি যেটা বলছি সেটা বুঝছো কিনা? সময় বেঁচে গেল। জি, জি, শুধু এটাই ব্যতিক্রম, আর কেউ না। তাহলে অধিক তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন তো একজনই, ভিআইপি পার্সন তো একজনই হয়। প্রধানমন্ত্রী কি একদিনে এক জায়গায় 500 জন হয়? তো ভিআইপি না কি হইতে পারে, মানে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা? না, মানে একই দেশে একজনই থাকে এট এ টাইম। এই মনোযোগ, তো যেটা বললাম প্রধানমন্ত্রী বলছি, অতিথি বলি নাই। আমার মানসিক সমস্যা হয়ে গেছে। দেখো, যেটা বললাম তাহলে এই তাকাও, তাহলে এই যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, প্রশমন বিক্রিয়ায় যদি তীব্র ক্ষারের সাথে দুর্বল অ্যাসিড বিক্রিয়া করে 55.4, হ্যাঁ 50.4 না 2, 50.4, 50.2, বারবার মাথায় আসতেছিল, ব্যাপার না, কাছাকাছি। দেখো 55.2 হবে, যেটা বড় তার লগে ছোট মান, আর যেটা ছোট তার লগে বড় মান। আমার মনেই ছিল, কিন্তু এই যে তো একটু 50.4 হয় আর 55.2 হয়, তুই বলছিলাম তাই। ওই তালে তালে বয়সের দোষ, বয়স শেষ, আর বেশি দিন নাই তোমাদের মাঝে। যাক, যাক দিয়াছেন দয়াল আমারে। প্রথমে কোথায় লিখছিলাম রে? এখানে। তো দেখছস, দেখছস তো তোমার কবা না আমারে? না না, এটা আবার এক না, ওটা অঙ্কের ক্ষেত্রে সেম। অঙ্কের ক্ষেত্রে ব্যাপার না, দশমিকের পরে নাটক ফটো, কিন্তু এটা তো ফিক্সড মান। এই যাই হোক, তাহলে বলা উচিত ছিল তোমাদের, তোমরা গুড স্টুডেন্ট না। এটা হবে 55.2, 50.4। আচ্ছা, এই বাচ্চারা, এটা উত্তর পাইছো, এটা উত্তর পাইছো। এবার তুমি গাইড শিট থেকে পড়ে নাও, হ্যাঁ।
ব্যাখ্যা পড়ে না, কিন্তু মূল ব্যাপার এটাই যে ফ্লোরাইড অধিক তড়িৎ ঋণাত্মক ছোট আকারের হওয়ার কারণে পানি যোজন তাপ পানি সংযোজন ঘটে। এটা বাকিদের ক্ষেত্রে হয় না, না বাকিদের ক্ষেত্রে এরকম ভাবে হয় না, যেটা ওর ক্ষেত্রে হয়। বুঝছো ব্যাপারটা? এই জন্য একটা অতিরিক্ত তাপ নির্গত হয়, এই জন্য তাপটা কি বেড়ে যায়। বুঝছো না? বুঝো নাই? ক্ষতে আসতে পারে, কিসে আসবে? যাই হোক, মনোযোগ দাও, মনোযোগ দাও ভাই। আমি তীব্র অ্যাসিড তীব্র খাটে ভালো করে বুঝতেছি না, আপনি বারবার বলতেছেন। চলো তীব্র অ্যাসিড তীব্র খাটটা বুঝাই। অ্যাসিড দুই প্রকারের হয়। অ্যাসিড কয় প্রকারের হয়? দুই প্রকারের হয়। একটা বলে অক্সো, কেউ কেউ বলে অক্সি অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রাসিড। জৈব অ্যাসিড একটা অ্যাসিড আছে, এটা জৈব যৌগ। নর্মালি অজৈব যৌগের ক্ষেত্রে দুই প্রকার, অক্সো আর কি বলো, হাইড্রাসিড। আমরা অজৈব অ্যাসিড নিয়ে বলতেছি, খনিজ অ্যাসিড যেটা, অজৈব অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, অক্সো বা অক্সি, অনেকে বলে হাইড্রাসিড, দুইটা ভাগ আছে। এখন কোনটা কি জিনিস দেখো। অক্সো যেটা, এটা হচ্ছে এই গাধাগুলা, অক্সিজেন থাকবে, সালফুরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তোমরা চিনে গেছো, সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে? অক্সিজেন থাকলেই তুমি আর কি বলতে পারো, অক্সিজেন থাকলেই হলো আর কি। আর হাইড্রোজেন থাকবেই না। আর্হেনিয়াস আর ব্রনস্টেড, এটা বলো। কারণ এখন তো তুমি 9-10 নাই যে অ্যাসিড মানে হাইড্রোজেন থাকবে, ইলেকট্রন ঘাটতি থাকতে পারে নাকি। এটা মনে রাখতে হবে, ইলেকট্রন ঘাটতি থাকলে অ্যাসিড হয়, তাই না? আর বাড়তি থাকলে ক্ষার হয়। এটা মনে রাখা হয়তো তোমার ভাই, এই যে আমি নিশ্চয় বলে দিলাম, আমার মনে আছে কেমনে? তুমি তো পরীক্ষার্থী বা স্টুডেন্ট, তোমার থাকতে হবে, আমার চেয়ে বেশি তোমার বেশি মনে থাকতে হবে। এ মনোযোগ। তাহলে অক্সো মনে চিনে গেছি, চেনা চেনা লাগে না? অক্সো কারা বলো? অক্সিজেন থাকবে। আচ্ছা ভাই, হাইড্রাসিডও কি চিনি? জি চিনো তোমরা, হাইড্রাসিডও চেনো তোমরা। হাইড্রাসিড কি জানো? হ্যালোজেন বিশিষ্ট অ্যাসিড যারা, হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড আর কি আয়োডাইড। এখানে হাইড্রোজেনের সংখ্যা কি একটা না? ওরা তীব্র অ্যাসিড। যদি বলো অক্সর থেকে তীব্র কারা, এরা। ব্যতিক্রম আবার এটা, এখানে রেখে দিই। উপর থেকে নিচে আবার তীব্রতা বৃদ্ধি পায় হ্যালোজেনের আকার যত বাড়ে। দেখো হ্যালোজেনের আকার যত বাড়ে, ওই তো অ্যানায়ন। দেখো উপর থেকে নিচে হ্যালোজেন কেন সুন্দর করে লেখা যায় না? সুন্দর করে লেখা যায় না একটু? হ্যালোজেনের আকার যত বাড়ে উপর থেকে নিচে, তত তীব্রতা বৃদ্ধি পায়। কাদের ক্ষেত্রে? হাইড্রাসিডের ক্ষেত্রে। এবং নর্মালি হাইড্রাসিড হাইড্রোজেন ফ্লোরাইড ব্যতীত, এই যে এটা বাদে, এইটা বাদে বাকি সবাই এটা থেকে তীব্র অ্যাসিড। অবশ্য এই দুটো বাদে, এইটা বাদে ব্যতিক্রম আছে। আসতেছি, গোল দাও, আমি যেটা করি গোল দাও, এটা গোল দাও, এটা গোল দাও, এটা ক্রস দাও, বুঝাচ্ছি। আমাকে চার্ট দিয়ে দিব, টেনশন নাই, সেটাও আছে, আমি দিয়ে দিচ্ছি। কি বলছে? হাইড্রোজেন ফ্লোরাইড ব্যতীত। হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইড কি ব্যতীত যত হাইড্রাসিড আছে, হ্যালো, আগে শোনো, যত কি আছে সবাই এদের থেকে তীব্র, আবার এই দুজন থেকে কম। মানে এই দুজন না, এই দুজন বাদ দিয়ে এদের থেকে তীব্র, বাকিদের থেকে তীব্র। আচ্ছা যদি ওভারঅল বলি এই ব্যতিক্রম বাদ দিই, ওভারঅল বলি, হাইড্রাসিড গুলা অক্সো থেকে তীব্র, ব্যতিক্রম বাদে। ব্যতিক্রম কথাটা উল্লেখ করলাম না। ঠিক আছে? হাইড্রাসিড গুলো অক্সি থেকে কি দু একটা ব্যতিক্রম আছে, যেটা কি আছে, কারণ কেমিস্ট্রি মানে ব্যতিক্রম ভরপুর। হাইড্রাসিড গুলা অক্সো থেকে কি বলো, তীব্র, দু একটা ব্যতিক্রম বাদে। হয়েছে? হয়েছে? আচ্ছা এবার শোনো, আর এই এদের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে আকার কি হচ্ছে, বড় হচ্ছে না? হ্যালোজেনের, হ্যালোজেনের আকার বলে তীব্রতা বৃদ্ধি পায়। তাহলে বলো তো হাইড্রাসিডের ক্ষেত্রে সবচেয়ে তীব্র কে? আয়োডাইড। তারপরে কে? তারপরে কে? তারপরে কে? সব থেকে তীব্র হচ্ছে এইটা। এখন কি আর ভুলবা? আচ্ছা ভাই, অক্সো নিয়ে বলেন, তার আগে চার্টটা বলেন। চার্ট হচ্ছে এরকম, সবচেয়ে তীব্র হচ্ছে পারক্লোরিক। কেন? কে এর মান বেশি। তারপরে কে? সালফুরিক অ্যাসিড। তারপরে হচ্ছে হাইড্রাসিড। তারা আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড না। তারপরে হচ্ছে বাকি অক্সো অ্যাসিড, বাকি অক্সো অ্যাসিড। তারপরে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। টেকনিক্যালি শীতে দেওয়া আছে ভালো করে, এটা আরো অ্যাড করা আছে। মূল ব্যাপার হচ্ছে এইটা, পরীক্ষা আসতে একটু থেকেই আসবে। তাহলে সবচেয়ে বেশি কি বলো, পারক্লোরিক অ্যাসিড, তারপরে সালফুরিক, তারপরে হাইড্রাসিড এরা, তারপরে অক্সো, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন ফ্লোরাইড। হয়েছে? এই যে
ফ্লোরাইড আর কার্বনিকটা অনেক পরে। কার্বনিক অ্যাসিড একটা অক্সো, বাট এটা অনেক পরে থাকবে। H2CO3 কই? এই তো ভুল আছে। ঠিক করে নাও শিটে, পেজ নাম্বার 11-তে যাও। পেজ নাম্বার 11 মানে 2 বার হয়ে গেছে ভুলে। দেখি। না এটা সেটা না, প্র্যাকটিস শিটে পেজ নাম্বার 11 2 বার হয়ে গেছে, ব্যাপার না। তো এখানে আসো, পেজ নাম্বার 11-তে যাও, থিওরিটায় যে এখানে H2CO3 দাও। তাহলে এখানে কি হলো, এই যে এই দুইটা, দেন হচ্ছে এইটা, দেন বাকি যত অক্সো আছে, দেন হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে জৈব অ্যাসিড, তারপরে হচ্ছে কার্বনিক অ্যাসিড। এটা দেখে নিবা। কিন্তু মূল হচ্ছে এতটুকু, এই বাবা তাকাও, মূল হচ্ছে এতটুকু। এতটুকু মনে রাখলেই হবে, সব তো মুছে রাখা লাগবে না, অত তোমার পসিবল না। মূলটা বুঝছো, যে প্রথমে কি পারক্লোরিক সালফুরিক, তারপরে কি হাইড্রাসিড কারা ফ্লোরাইড বাদে, তারপরে কি বাকি অক্সো হলো, অক্সিজেন থাকবে, তারপরে কি ফ্লোরাইড, তারপরে জৈব বলি নেই বললাম এখন, তারপরে জৈব, তারপরে কার্বনিক, আর বাকিগুলো মনে রাখা লাগবে না। ভাই ওটা এখন পড়াইছি আমি, তখন পড়াবো তখন বলছিলাম, বাট আপাতত তো বলি নাই কিছু, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এখন মাথা ঘুরাইতে পারে। আমি সবই পড়ে দেবো, টেনশন নাই, আসি আমি এখানে আরো 2-1 দিন থাকবো, কারণ এসিড খেলে অনেক MCQ আসে, এসিড ক্লিয়ার না থাকলে সমস্যা। হয়েছে কিনা বলো। আচ্ছা, ক্লিয়ার না ভাই? অক্সরের তীব্রতা বুঝান তো, অক্সর তীব্রতা। আমি তো অ্যাসিডে আছি। আচ্ছা দেখো, এই অক্সো অ্যাসিড যারা, এতে নিজেদের ভিতর তীব্রতা বুঝবো কিভাবে? যেমন কেউ যদি বলে পারক্লোরিক অ্যাসিড বেশি তীব্র, নাকি সালফুরিক অ্যাসিড তীব্র, নাকি কার্বনিক অ্যাসিড তীব্র, নাকি নাইট্রিক অ্যাসিড তীব্র, নাকি ফসফরিক অ্যাসিড তীব্র, আমি ভাই এগুলো আমরা বুঝি না। অ্যান্টিনে পড়ছো এগুলা, অত ভালো করে পড়ো নেই। একটা অ্যাসিড কিভাবে তীব্র হয় এটা বোঝার উপায় হচ্ছে, অনেকগুলো উপায় আছে। শর্টকাট উপায় বলি, দেখো শর্টকাট বলি, একটা কাজ করি, সিএল এ সাজাই, H2SO4, H2CO3, HNO3 আর H3PO4। ওকে, দেখো শর্টকাট, প্রথম শর্টকাট হচ্ছে, এটা সবই আছে, আগে শোনো। অক্সিজেন থেকে হাইড্রোজেন বিয়োগ করো, তাহলে অক্সিজেন করা 4টা, হাইড্রোজেন করা 1টা, কত হয় 3। অক্সিজেন থেকে হাইড্রোজেন বিয়োগ করো, 4 থেকে 2 কত হয় 2। তারপর হচ্ছে 3 থেকে কত হয় 2, কত হয় 1। তারপরে 3 থেকে 1 কত হয় 2, আর 4 থেকে 3 কত হয়। সব থেকে পার্থক্য তো এটাই বেশি, তীব্র অ্যাসিড। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের পার্থক্য যার বেশি, সে তীব্র অ্যাসিড। একাধিক অ্যাসিডের ভিতর তীব্র বুঝবো কিভাবে? তীব্র মানে কি, সুন্দর মানে কি, দুর্বল মানে কি, ধনী মানে কি, আরেকজনের সাপেক্ষে। পৃথিবীতে কেউ নেই, তুমি একা। তুমি সুন্দর, তুমি তুমি খারাপ, তুমি ভালো, তুমি মন্দ, তুমি সব। আর তুমি ভালো মন্দ তুলনা করবো কখন? আরেকজনের সাপেক্ষে। আচ্ছা তাহলে কি বলছি বলো, যে একাধিক অ্যাসিড দিছে, কার পার্থক্য বেশি, অক্সিজেন আর হাইড্রোজেনের, সে হচ্ছে তীব্র। বুঝছো না, বুঝো নাই? ক্লিয়ার? সমস্যা? আচ্ছা তো ভাই কাহিনী আছে, কি কাহিনী? এটা তো মিলে গেছে, এখন কি করব? আর এটা তো বুঝছি যে ও সবচেয়ে তীব্র, তারপর হচ্ছে 2 ওয়ালারা, তারপর হচ্ছে 1 ওয়ালারা। 2 আবার মিলে গেছে না? মিলে গেলে আবার কি করব? মিলে গেলে কি করব, মনোযোগ। মিলে গেলে আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ মান দেখবো। এটা +6, এটা হচ্ছে +5। আমি না +6 +5 বুঝি না স্যার। তাহলে কি করব? দেখো, এই সালফারিক অ্যাসিড চেনো সবাই? অক্সিজেনের জারণ মান -2, এটা জানো? 9 10-এ পড়ছো? এই জারণ বিজন অধ্যায় পড়ছো না 9 10-এ? জানো তো অক্সিজেন -2। আচ্ছা 9 10-এ এক্স ধরে কাজ করছো না, এক্স এক্স ধরে বের করছো না? ওইসব টাইম আছে আমার। তাহলে আমরা কি করবো দেখো, অক্সিজেন -2, 4 দুগুণে কত, আর হাইড্রোজেন +1, 2 কত, এটা 8, এটা 2 না, বিয়োগ করো, কত হয় 6। এই পাশে থেকে পাশে বিয়োগ করে দিবা, মাঝে অলওয়েজ পজিটিভ। ভাই এক্স ধরে টাইম নেই আমার, কি করবো, দুই পাশেটা বিয়োগ করলে মাঝেটা পেয়ে যাবো, মাঝে অলওয়েজ পজিটিভ। জার্মান মান পেয়েছি, কি পাইছি? জার্মান মান বোঝো কি জিনিস? ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে যে চার্জে চার্জিত হয়, এটা কি মান? জার্মান মান। প্লিজ বুঝছো কিনা বলো। সমস্যা? হ্যালো, সমস্যা? আচ্ছা তাহলে +6, আর কে ছিল ওখানে সাথে? ফসফরিক না নাইট্রিক, তাহলে HNO3। 3 দুগুণে কত, 6, আর এখানে একটাই আছে, 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? এটা 5, এটা কত 6। জারণ মান যার বেশি সে তীব্র অ্যাসিড। কেন্দ্রীয় পরমাণু যে মাঝে থাকে, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি সে তীব্র অ্যাসিড। বুঝছো না, বুঝো নাই? হ্যালো, বুঝছো শিওর? আপনি বুঝতে পারছেন? লজ্জা শরম নাই কিন্তু, বলো। স্টুডেন্ট হতে গেলে নির্লজ্জ হইতে হবে, আর ডাক্তারের কাছে গেলেও নির্লজ্জ। আর ডাক্তারের কাছে যে যদি অসুখ অসুখ কোথায় হয়েছে কেমনে হয়েছে না বলো, ডাক্তার চিকিৎসা করবে কিভাবে? আর আমার কাছে, আমি তো ডাক্তার, আমি তো মনের ডাক্তার, লেখাপড়ার ডাক্তার, ব্রেনের ডাক্তার। কথা বোঝো নাই? তুমি যদি
আবার মুখ দিয়ে ভেটকি মারলো। তুমি ভেটকি মারছে মনেন ডাক্তার এরকম করছে না? অন কেন তো মনেই ডাক্তার আমরা। হ্যাঁ মনোরোগ বিশেষজ্ঞ, আর হচ্ছে সাইকোলজি মাথা বিশেষজ্ঞ, তো না ব্রেন বিশেষজ্ঞ। ব্যাপারটা হচ্ছে অন কাইন্ড অফ, কারণ আমরা দেখো সবাই ধরো আরেকজন স্যারও পড়াচ্ছে আমিও পড়াচ্ছি, সে আমার চেয়ে ভালো পড়াচ্ছে বা সে ইজিলি বুঝাচ্ছে বা আমি তার চেয়ে ভালো পড়াচ্ছি ইজিলি বুঝাচ্ছি। তাহলে একই জিনিস কেউ সহজে বুঝায় কেউ খারাপভাবে বুঝায় বা কঠিন লাগে তারটা শুনলে। তো তার মানে কি আমরা তো অবশ্যই তোমার মন ব্রেনের সাথে রিলেটেড এমনভাবে পড়াবো যে সময় সহজে বোঝো। দেন আমাদের কথা কিন্তু অনেক সময় তোমরা শোনো যে এইভাবে হলে এই হয়। আমি ফিউচার নিয়ে তোমাকে জানাচ্ছি কারণ আমরা লেখাপড়া করে এই পর্যন্ত আসছি, আমার বন্ধুরা আরো ভালো গেছে সেটা জানাবো যে আমার বন্ধুরা এই গেছে, আমি এই করছি তাই বলে আমি পিছাই গেছি, তুমি আমার কাছে শুনলা, তুমিও এই ভুলগুলো আর করলা না। তা আমরা কি তোমার গাইডলাইন না? সো আমরা অবশ্যই তোমার জীবনের একটা অংশ এখন। বুঝছে? বেশি ঘুম, হ্যাঁ ঘুম চল না কিন্তু মানে তুমি যদি রাত জাগো অনেক তারপর হুদাই এই জন্য বেশি ঘুমাও তাহলে সমস্যা। তুমি যদি রাত না জেগে দিনে ঘুমাও ইটস ওকে, বাট ঘুম ভালো, আর অতিরিক্ত ঘুম হুদাই বিনা কারণে ঘুম ভালো না। দুপুরে খাবারের পর আগে পরে একটু ঘুম ছোট, দেন রাতে টাইম মতো 9টা বাজে ঘুম। আচ্ছা 2 ঘন্টাই হোক, কিন্তু দুপুরে একটা ঘুম রাতে একটা ঘুম, বড় রাতে বড় একটা ঘুম। তো দিস ইজ দ্য সিস্টেম। বা তুমি যদি সকালে ঘুম থেকে উঠে 2-3 বার ঘুমাও, আবার দুপুরে আবার 3-4 বার ঘুমাও, রাতে আবার 3-4 বার ঘুমাও, তো জীবনে তো ঘুমাই ঘুমাই এটা কাজ করো তাইলে কবর খুদে কবরে ঢুকে কি খারাপ করে যাবো? এতই তখন ঘুম, কবর খুদে কবরে শুয়ে থাকো যায়, খুব ভালো না? দুনিয়াবে ঝামেলা শেষ, খালি ঘুমা। কবর গেলে তো আবার পাপের শাস্তি হবে, শান্তি নাই দুনিয়ায়, শান্তি করে যায়। এই দেখ মনোযোগ, এই বেটা, তাহলে কেন্দ্রীয় পরমাণুর জার্মান বেশি হলে তীব্র অ্যাসিড হয়। তো চেহারা দেখে অ্যাসিড মাঝে মাঝে বুঝবো না কে তীব্র কে দুর্বল। প্রথমে দেখবো কি অক্সিজেন আর হাইড্রোজেনের পার্থক্য কার বেশি, তারপর কি দেখবো? আচ্ছা ভাই জারণ মানে যদি মিলে যায়, মিলতেই পারে। ধরো এই সালফুরিক অ্যাসিডকে চিনি না, আর সিলিসিক অ্যাসিড, সিলেনিক, সিলেনিক H2 বা সিলেনিয়াম দিয়ে হয়েছে আর কি সিলেনিক অ্যাসিড। ভাই এই সালফুরিক অ্যাসিড আর সিলেনিক অ্যাসিড এই দুটো অ্যাসিডের সবকিছু সেম। কেমনে? 4-2 পার্থক্য কত? 2, 4-2 পার্থক্য কত? 2। তারপরও +6, সিলিনিয়ামও +6, 4 × 2 = 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 4 × 2 = 8 থেকে 2 বিয়োগ করলে 6। এখন কি করব? এখন তাহলে যেটা করবো উপর থেকে নিচে নামবো, এই মহিলা উপর থেকে নিচে নামবো। এই যে ও এস এস সি তে পরে লিভারপুলে, গ্রুপ নাম্বার 16 এর মৌল এরা। আচ্ছা তাহলে অক্সিজেন থেকে সালফার বড়, সালফার থেকে সিলিনিয়াম বড়। কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট সে তীব্র অ্যাসিড। কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট সে হচ্ছে তীব্র অ্যাসিড। কিসে? কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট সে হচ্ছে কি অ্যাসিড বলো? তীব্র অ্যাসিড। কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট সে কি অ্যাসিড? পার্থক্য অক্সিজেন মাইনাস হাইড্রোজেন যার বেশি সে তীব্র অ্যাসিড, জারণ মান যার বেশি সে তীব্র অ্যাসিড। তাহলে সবকিছু বেশি বেশি তীব্র, আর আকার ছোট হলে কি তীব্র? আকারের ক্ষেত্রে ছোট হলে কি হয় বলো? তীব্র হয়। বুঝছো না বুঝো নাই? এরও ব্যাখ্যা আছে। আকার ছোট হলে সে কি করে? কার্টুন দিয়ে দ্রুত হাইড্রোজেন ত্যাগ করে। কিন্তু এখন অত ধৈর্য নাই, সময় শেষ, দিবানি কোনো একসময় বুঝায়, একদিনও তো তাল গাছ পেতে পারবো না। মনের রোগ এ আমরা, কেন হাসি পাবে কেন? আমরা অনেক সময় অনেক কিছু বলে মনকে চেঞ্জ করতে পারি। আমি যে তোমাকে বুঝাই যে জুয়া, জুয়াই ইম্পর্টেন্ট, জুয়া খেলো জুয়া খেলো জুয়া খেলো, কথার কথা বুঝাইলাম, তো দেখবো স্যার জুয়া খেলতে বলছে, স্যার আচ্ছা আমরাও খেলি টাকা ইনকাম হবে, মানে তো থাকে না মোটিভেশন। আবার যদি বলি যে নামাজ পড়ো নামাজ পড়ো, না 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 নামাজ পড়ো ইবাদত করো, হ্যাঁ তখন দেখবো যে না স্যার অনেক ভালো ভালো কথা বলতেছে, আমি না ভালো হয়ে যাই। তো আমরাও কিন্তু মনে ডাক্তার, তো ফাও কথা বললে হবে না। দেখো, হ্যাঁ হ্যালো ঠিক। আরে মনে ডাক্তার তো পারো অনেক পারো ডাক্তার হয়। দেখো আমি ভালো দেখো আমি পাগল হয়ে যাচ্ছি তোমাদের পেশেন্ট। এই হয়েছে এটা হয়েছে, ওর তীব্র খার বুঝাবো সব। ও ফেসবুকে, ফেসবুকে গান সহ রিলস দেখে, শোনো মনোযোগ, তীব্র খার, খার বোঝার উপায় অনেক কিছুই আছে, যেমন কেবির মান বেশি হলো ভালো কথা, এসিডে কিন্তু ওই যে কে এর মান বেশি হলো তীব্র অ্যাসিড হয়। কে এর মান তো চোখের সামনে সবসময় দিয়ে দিবে না, কে এর মান দিয়ে দিবে না, দিলে আমরা যে এইসব আইডিয়া দিয়ে বুঝে নিব, বুঝো না ব্যাপারটা। আর
ক্ষারের ক্ষেত্রে সেম, কেবির মান বেশি হলে তীব্র অ্যাসিড হয়। ঠিক আছে? আচ্ছা, আর কি, যে যত দ্রুত হাইড্রোক্সাইড দান করতে পারে সে তীব্র ক্ষার হবে। এই কেবির মান বেশি হলে তীব্র অ্যাসিড হয় বলছিলাম নাকি? তালে মুখে তালে বলে ফেলতে পারি তীব্র ক্ষার হয় কেবির মান বেশি হলে, তাই না বলো? আর যে যত দ্রুত, যে সবল ক্ষার দ্রুত পানিতে দ্রবীভূত হবে, হাইড্রোক্সাইড দান করবে, যে যত বেশি পানিতে দ্রবীভূত হবে, যে যত দ্রুত হাইড্রোক্সাইড দান করবে সে হচ্ছে কি, বা অক্সাইড হতে পারে, কিন্তু অক্সাইড হাইড্রোক্সাইড যে যত বেশি দান করবে, যে যত দ্রবীভূত হবে সে হচ্ছে তীব্র ক্ষার। থাকবে? আচ্ছা, আরেকটা শিখাই দিই। গ্রুপ 1 এর ধাতুর যত যৌগ আছে, মানে হাইড্রোক্সাইড অক্সাইড যৌগ আছে, কার্বনেট, গ্রুপ 1 এর ধাতু, গ্রুপ 1 এর ধাতুর অক্সাইড, ধাতুর কার্বনেট, ধাতুর হাইড্রোক্সাইড, সব হচ্ছে তীব্র ক্ষার। গ্রুপ 1 এর ধাতুর অক্সাইড, কার্বনেট, এসে সব থিওরিটিক্যাল পড়া ভাইয়া, জানতে হবে। এই যে আমি মূল গুলো সব আলোচনা করে দিচ্ছি, লাইন টু লাইন তো দেখে দেখে পড়ানো পসিবল না। আচ্ছা তুমি পড়ো, আমি যা বুঝাইছি বেসিক তুমি অনেক কিছু পারবা। দু এক লাইন না বুঝলে আমি আসি, কিন্তু আবার পড়তে গিয়ে ভাইবো না কি রে স্যার তো এই লাইন পড়াই নাই, স্যার সব লাইন ধরে ধরে পড়াবে না। আচ্ছা, তীব্র অ্যাসিড কখন কইছি থাপড়াবো ধরে? আগের বার একবার বলছি তীব্র ক্ষার বলছি, তীব্র অ্যাসিড একবার বলি নাই আমি। না, তোমার মনোযোগ হয়েছে বললাম না, অন্য জায়গায় ছিল হয়তো বা। ঠিক আছে, মনোযোগ। তাহলে অ্যাসিডে তো এইচ থাকবে, অ্যাসিড আবার ধাতু থাকে কখন? আচ্ছা, হয়েছে কিনা বলো? আচ্ছা, এবার দেখো, যেটা আমি ইজিলি বুঝবো কিভাবে, ইজিলি কিভাবে বুঝবো, সেটা হচ্ছে ধাতুর আকার যত বড় হবে। যেমন দেখো, তোমাকে যদি কেউ বলে লিথিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড কে তীব্র? পটাশিয়াম তীব্র। ধাতুর আকার বড় হলে তীব্র ক্ষার হয়, লেখো। ধাতুর আকার বড় হলে তীব্র ক্ষার হয়, ধাতুর আকার বড় হলে তীব্র ক্ষার হয়। কেবির মান বেশি হলে তীব্র ক্ষার হয়, পানিতে বেশি দ্রবীভূত হলে তীব্র ক্ষার হয়। ধাতুর আকার বড় হলে তীব্র ক্ষার হয়, ধাতুর আকার বড় হলে তীব্র ক্ষার হয়। আরএনএসের সাফল্য টাফল্য সব শেষ, সীমাবদ্ধতায় যাব, সীমাবদ্ধতা সলভ করবো নেক্সট ক্লাসে, সীমাবদ্ধতা টাচ করবো আজকে, সলভ করতে হবে ব্রনস্টেট দিয়ে। আরে দেখ, তোমরা কি এইচসিএল কে চেনো? তোমরা কি অ্যামোনিয়াকে চেনো? কথা বলো। আচ্ছা, এই যে এইচসিএল আর এই যে অ্যামোনিয়া স্বাভাবিকভাবে যদি জলীয় দ্রবণে থাকে, খেয়াল করো, তাহলে অ্যামোনিয়া হয়ে যায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে। হ্যাঁ, ব্যাপারটা পানি আছে না এখানে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়, আর এটা কি এইচসিএল নাকি? তো এরা বিক্রিয়া করলে আর্নিয়াসের মতবাদ অনুযায়ী ঠিক আছে, অ্যাসিড আর লবণ আর পানি নাকি? পানি আমরা জানি মূল, লবণটা দর্শক আয়ন। কিন্তু তোমরা কি জানো, দেখা গেছে পরবর্তীতে যে এই যে এইচসিএল আর এই যে অ্যামোনিয়া, এরা বেনজিন বাষ্পের ভিতরেও সেম রিয়াকশন করে। বেনজিন বাষ্প, জি, সেম রিয়াকশন করে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে। ওসব এখানে ইয়ে হয় না, এখানে পানির কোনো কনসেপ্ট নাই, যেহেতু আমি জলীয় দ্রবণ নিই নাই। কিন্তু বিক্রিয়া করতেছে কিনা সেটা বলো। তো এই বিক্রিয়ার মুহূর্তে সে কিন্তু একে এইচ প্লাস দিচ্ছে, এইচ প্লাস দিয়ে সে কি হয়ে যাচ্ছে, ক্লোরিন মাইনাস, বুঝছো? আর সে কি করতেছে, মুক্ত জোর দিয়ে এইচ প্লাস নিচ্ছে। যারা ক্লাস করছো ব্রনস্টেড লাউরি মনে আছে, তো হয়ে যাবে কি, এই যে অ্যামোনিয়াম কি হয়ে যাবে বলো, আর সে হয়ে যাবে কি মাইনাস ক্লোরাইড, এই যে বিক্রিয়া করতেছে। এখান থেকে ব্রনস্টেড আসছে, কিন্তু ব্রনস্টেড দিয়ে ব্যাখ্যা করা যাবে যে এইচ প্লাস দাতার, এইচ প্লাস কি গ্রহিতা, কিন্তু আরএনএস দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। পানি নাই যেহেতু, পানি যেহেতু নাই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো আর হবে না। পানি, অ্যামোনিয়া প্লাস পানি মিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়। আরেকবার বলবো, অ্যামোনিয়া আর পানি মিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়, বাট যেখানে শুধু অ্যামোনিয়া আছে বেনজিন বাষ্পের ভিতরে, আর এইচসিএল বেনজিন বাষ্পের ভিতরে আছে। বা দুটাই গ্যাস, দুটাই কি, এই যে দুটাই গ্যাস, দুটাই ভ্যাপর বাষ্পের ভিতরে আছে। এই যে এখানে আছে, ওয়েট, এই যে, এই যে দুটাই গ্যাস, দুটাই বেনজিন, তারপর কিন্তু সেম বিক্রিয়াটা হচ্ছে। খেয়াল করছো? খেয়াল করছো? এই যে এটা বলছে অমীমাংসিত এখনো। আইনিয়াস মতবাদে কোনো কোনো বিষয় এখনো কি অমীমাংসিত, কারণ আইনিয়াস মতবাদে পানি থাকা লাগবে অ্যাসিড খার হইতে গেলে, বাট ওরা ওরা পানিতেও সেম বিক্রিয়া দিচ্ছে, আবার পানি ছাড়াও সেম বিক্রিয়া দিচ্ছে। হ্যাঁ, পানি তৈরি হচ্ছে না, কিন্তু বিক্রিয়া, বিক্রিয়া লবণটা তো আমরা পাচ্ছি, লবণের একটা ব্যাপার তো পাচ্ছি আমরা। কথা বলো। তো এই ব্যাপারটা, এটা তার কি, এটা তার কি, এটা তার সমালোচনা, ত্রুটি গেল, শেষ। আর সাফল্য তো পড়লাম এতক্ষণ ধরে, এতক্ষণ সাফল্যই পড়েছি। আচ্ছা, আর কেবির মান, কেবির মান সীমাবদ্ধতায় আসি একটু, তাহলে আমাদের আর্নিয়া শেষ হবে, নেক্সট ক্লাসে ব্রনস্টেড। তো আমরা কিন্তু টপিক শেষ করতে পারছি, তো একটু সময় দিলে, এটাই, মানে সময় যদি কম থাকে তখন স্যার বলে কি নেক্সট দিন, তখন কি হয়, পড়াটা একটা বাধা পড়ে যায়, তখন নেক্সট দিনের জন্য ওয়েট করতে হয়, তখন ওই ফিলটা আসে না।
একবারে শেষ হয়ে গেলে ফিলটা কিন্তু আসে। বুঝতে পারছি? ৫-১০ মিনিট কিছু হয় না। আর আমি তো বলছি আমার পরে ব্যাচ রাখবো না। তোমাদের আমার পরে ব্যাচ রাখো নাকি? রাইখো না। তোমাদের লস। শোনার কথা বলি, একটা কথা বলি। তুমি ধরো আমার কাছে ১ ঘন্টা ক্লাস করে চলে গেলা। আরেকটা ব্যাচ, আরেকটা ব্যাচ, আরেকটা ব্যাচ, আরেকটা ব্যাচ। বাট ১ ঘন্টা তো যদি 100% কোনো ব্যাচে হচ্ছে না কিন্তু। দেখবা ত্রুটি থেকেই যায়। কেউ পরীক্ষা নিতে পারে না ভালো করে, কেউ পড়া ধরতে পারে না। প্রবলেম তো সলভ হয়ই না। কি হচ্ছে না, হচ্ছে না বলো? হচ্ছে না? স্যার বলছে, "স্যার আমার এই চুপ থাকো।" প্রবলেম সলভ। একটা প্র্যাকটিস শিট দিল বাট প্র্যাকটিস শিট সলভ হচ্ছে না। কি হচ্ছে না এরকম? স্বাভাবিক। যখন তোমাকে বাণিজ্যিকভাবে পড়ানো হবে, বলতেছে, "আমি কি বাণিজ্যিক না?" আমি বলব, "আমি বাণিজ্যিক পুরোপুরি না। আমি ইনকাম করতেছি বাট বিনিময়ে আমি সার্ভিস দিতেছি।" এটাকে বাণিজ্যিক বলে না। বাণিজ্যিক হচ্ছে কি? এই টাকা, এখানে অনেকে আমি দেখো টাকা-পয়সা ভালো করে নিয়েও নেয় এখন ভালো করে। অনেকের কাছে টাকা ছাড়া তুমি ক্লাসই করতে পারবা না। কি এরকম পাইছো না ২-১ টা? কিন্তু আমি কিন্তু এরকম তোমাদের গলায় পাড়া দেই নাই। দিছি? তো এরকম একদল করবে। যে আগে টাকা দিয়ে ঢুকে এগুলো শিট দেয় ঢুকতে হবে। শিট কিনে আমি তো শিট বাধ্যতামূলক করি নাই। পিডিএফ দিয়ে দিচ্ছি, ভিডিও দিয়ে দিচ্ছি। তুমি তখন লেখো। কিন্তু ক্লাসে তো লিখতে গেলে সময় নষ্ট হবে। তো যাই হোক, তো কোনো কিছু বাধ্যতামূলক না আমার যে শিট দিতে হবে এমন কিছু। তো বলতে চাচ্ছি, ধরো তুমি আমার কাছে এরকম বাণিজ্যিকভাবেই পড়লা ১ ঘন্টা। তাহলে যেটা হবে বাসায় আবার স্যার রাখা লাগতে পারে। কারণ তুমি যখন এরকম করে পড়ে যাবা, তখন তো প্রবলেম বের হবে। ব্যস্ততা লাগে তাই পড়তে হয়। কারণ ব্যাচের টিচার একটু বেশি ডিটেইলস পড়ানোর চেষ্টা করে, এক্সামের ব্যাপার থাকে, একটা প্রেশার থাকে। বাসায় তখন কি করে? আবার একটা স্যার নিল সলভ করার জন্য। যে শিহাব স্যার যা পড়ায় সলভ করবে এর দিয়ে। এখানে একটা শিহাব স্যারের ওই কাছে ১৫০০ দিলা। আবার ওখানে আবার তুমি কি করলা? ৫,০০০ দিলা। কথাটা তুমি একটা নরমাল স্যার রাখছো ৩,০০০ টাকা দিয়ে। কথার কথা। ৩,০০০ আর ১৫০০ কত হয়? ৪৫০০। তাহলে ধরো ৫,০০০ টোটাল। আসা যাওয়ার খরচ আছে না? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা আমি ধরো খরচ লাগতেছে যদি তুমি এরকম ১ ঘন্টার ক্লাস ক্লাস করে বাসায় যাওয়ার চেষ্টা করো। এখানে তুমি যদি একটু সময় আমাকে দাও, ১৫০০ টাকাতেই আমি কি তোমাকে ৫,০০০ টাকার চেয়ে বেশি সার্ভিস দিচ্ছি। ভিডিও দিচ্ছি। বাসার স্যার কি তোমাকে ভিডিও দিবে? বাসার স্যার কি ওয়েবসাইটে এক্সামের সুবিধা দিবে? আমি তো দিব কদিন পরেই। আমার তো রেডি। তোমার নতুন এখনো দেই নাই, দিব। আচ্ছা, বাসার স্যার কি তোমাকে এরকম শীটপাতি প্রোভাইড করবে? অনেকে তো পড়তেছো বাসায় বা শুরু করছো বা করবা। দেখবা ম্যাথ ফিজিক্স লাগবে কদিন পরে। মিলাই নিও কথা। দেখো মিলাই নিও। মানে যারা ভালো করে লেখাপড়া করে রেগুলার বাসায় পড়ে তাদের সমস্যা নেই। অনেকের লাগবে। যাদের বেসিক দুর্বল। হ্যাঁ, দেখো বাসায় ম্যাথ আর ফিজিক্সটা লাগতে পারে তোমাদের। কদিন পরে দেখবা স্যার কোনো ভালো ম্যাথ ফিজিক্স আছে? এই বলা শুরু হবে কদিন পরে। দেখো তুমি অলরেডি এখনো মনে অনেকে ঘুরতেছে কিনা। ওই দেখ। আমি বুঝি। তো কথা হচ্ছে যে ভাইয়া রেগুলার থাকবা, স্যারকে দিয়ে আদায় করে নিবা। স্যারকে কি করবা? যে স্যার আমি বুঝি নাই বুঝাই দেন। যদি দেখো স্যার তোমাকে অনেক বেশি ইগনোর করতেছে, আলাদা করে বুঝাচ্ছে না, তাহলে অবশ্যই তাকে বাদ দিতে হবে। বাট সে যদি তোমাকে সুন্দর করে বুঝায় দেয় যে বাবা দাঁড়াও, ক্লাস শেষে বুঝাই দিব বা কিছু একটা ওকে গুরুত্ব দিচ্ছে, তাহলে অবশ্যই তাকে সুযোগ দেওয়া উচিত। বুঝে না ব্যাপারটা? এটাই। আর এত ফাও বাসায় স্যার খেলে লাভ নাই। কারণ বাসায় স্যার এত ডিটেলস পড়াবে না। ১ ঘন্টা আসবে, মাঝে আসবে না, সময় দেখবে, ধুমধাম করে পড়ায় দিবে। বই থেকে ২-১ টা লাইন দেখাই দিবে। বই মুখ্য না, ইন্টারমিডিয়েট এটা। বইয়ের বাইরে অনেক বই আছে। এগুলো থেকেও পড়তে হবে। আমি কিন্তু আমার সাবজেক্টের কথা বলতেছি না। আমি এখানে তোমার সবগুলোই মিলাই বলতেছি কথাটা। ঠিক আছে? তো আমাকে একটু বাড়তি দাও, আমার কেমিস্ট্রি নিয়ে টেনশন নেই। আর তোমাদের ব্যাচে আমি আমার আগের ব্যাচ থেকে বেশি সার্ভিস দিচ্ছি। আমি যে আমার জীবনে আগে পরে পড়াইছি না, সবথেকে বেশি সার্ভিস আমি এই ব্যাচে দেওয়া শুরু করছি। এটা তুমি সিওর থাকো, তোমরা অনেক লাকি। তোমরা আমার বেস্ট সার্ভিসের সময় আসছো। এই যে ফটোকপি মেশিন তোমাদের সময় কিনছি, আগে কিনি নাই। কত বছর? ১১ বছর ধরে চলে। ১৩ না, ১৩ কোথায় বলছি? ১১। ১১ তাও ১১ শেষ মানে ১০ শেষে ১১ শুরু করবো আরকি। মানে ১১ শুরু না শেষ হবে। আচ্ছা তুমি কি ধরো? ১৩ ধরো। ১৩ থেকে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪। ওই তো ২৪ শেষ হলে মানে ১১ শেষ হবে। যাই হোক। তো আমার বেস্ট সার্ভিস কিন্তু আগে পরে যে পড়েছি তারাও মনে করছে তাদের বেস্ট সার্ভিস দিছি। কিন্তু আমি জানি আমি এবার বেস্ট সার্ভিস দিতেছি। দুনিয়া তো আপডেট। আপডেটের সাথে আমিও আপডেট হইছি। হ্যাঁ, কারণ এখন আমার অনেক আগের শিটগুলো ছিল একটু খ্যাত বলতে কি শুধু থিওরি ছিল, প্র্যাকটিস ছিল না। আর তোমাদের শিটে আমি প্রচুর প্র্যাকটিস এড করতেছি। এজন্য আমার কাজ করা লাগতেছে। পরের বার রেডি। এবার এগুলোকে আমি আরো সুন্দর করব। যাই হোক, মনে হচ্ছে আচ্ছা, এটা বলে শেষ করে দিচ্ছি। এটা খুবই সিম্পল। এই এই যে কিছু যৌগ আছে দেখো, এই চুপ থাকো। কপার সালফেট এর ভিতরে কোথাও লেখা আছে যে এটা অ্যাসিড? ওটা এইচ আছে? আমরা না বলছি এইচ থাকলে অ্যাসিড হয়। আমরা না পড়ছি এইচ থাকলে অ্যাসিড হয়।
কিন্তু এর ভিতরে কোথাও এইচ আছে? আরএনএস পড়তেছি না? তাহলে দেখো সীমাবদ্ধতা কি, যে এটা যে অ্যাসিড, এটা কিন্তু আসলে অ্যাসিড ধর্মী, বাট এটা আরএনএস দিয়ে ব্যাখ্যা করা যাবে? আচ্ছা, এটা অ্যাসিড ব্যাখ্যা করা যাবে? এটা অ্যাসিড ব্যাখ্যা করা যাবে? এটা অ্যাসিড ব্যাখ্যা করা যাবে? আরএনএস দিয়ে ব্যাখ্যা করা যাবে না। বলছে এদের জলীয় দ্রবণ কিন্তু অম্লধর্মী, যেটা আরএনএস দিয়ে ব্যাখ্যা করা যাবে। আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আর সোডিয়াম কার্বনেট, এর ভিতরে কোথাও লেখা আছে হাইড্রোক্সাইড? আরএনএস কি বলছে? হাইড্রোক্সাইড হলো ক্ষারীয়, বাট কার্বনেট জাতীয় যৌগ কিন্তু ক্ষারীয়, বাট এটা যে ক্ষারীয় আরএনএস দিয়ে ব্যাখ্যা করা যাবে? আচ্ছা, তাহলে এইগুলার ব্যাখ্যা আরএনএস করতে পারবে। আবার যে একটু বললাম না গ্যাস গ্যাস ওরা বিক্রিয়া অংশগ্রহণ করে, ওরা ব্যাখ্যা করা যাবে না। আবার আরএনএস জলীয় দ্রবণে যদিও কার্যকারী, খুবই কার্যকারী, বাট জল না থাকলে সে কিন্তু মোটেই কার্যকারী না। আবার কিছু কিছু যৌগ আছে, যেমন এই যে এইটা, এর ভিতরে কোথাও হাইড্রোক্সাইড আছে? কথা বলো, কথা বলো। আমরা জানি হাইড্রক্সিল মূলক বা হাইড্রোক্সাইড আয়ন, আমি বলছিলাম মূলক হলে হাইড্রক্সিল বলছিলাম, কিন্তু মূলক হলে কি? এটাও বেসিক। তো তোমার বান্ধবী বলতেছে হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড মূলক বা হাইড্রক্সিল, তা উল্টা পাল্টা বলতেছে, বাট সে কিন্তু পারে ব্যাপারটা, বাট সে কিন্তু বলতেছে উল্টা পাল্টা, বোঝে, বাট বলতেছে কি? এটা হচ্ছে তোমার বেসিকের ঘাটতি। তারও অ্যান্সার হয়েছে, তোমার অ্যান্সার হয়েছে, সে হাইড্রোক্সাইড দিয়ে বলছে, তুমি হাইড্রোক্সাইড দিয়ে বলছো, বাট সে কিন্তু মূলক ব্যাপারটা বোঝে না বা আয়ন ব্যাপারটা বোঝে না। হাইড্রক্সাইড আয়ন থাকলে হবে, আর পুরো জিনিসটা হচ্ছে একটা মূলক, তখন হাইড্রক্সিল তার নাম, তার বংশের নাম হাইড্রক্সিল। আর পানিতে এসে হাইড্রক্সাইড মনে থাকবে, এগুলো বেসিক, ভালো স্টুডেন্টের লক্ষণ এগুলো। আচ্ছা, তাহলে আমরা জানি হাইড্রক্সিল মূলক বা হাইড্রক্সাইড আয়ন থাকলে সেগুলো ক্ষার হয়, আয়নিয়াস। বাট এই যে এখানে কোথাও হাইড্রক্সাইড মড্রক্সাইড হাবাজাবা আছে, আর সে কিন্তু ক্ষার ধর্মী। এইগুলা তো আরএনএস সীমাবদ্ধতা, বুঝো নাই? এই যে লাস্ট লাইন ছেড়ে দিচ্ছি এখন, এগুলো আরএনএস কি বলো? এইগুলার ব্যাখ্যা তুমি কিভাবে দিবা? এইগুলোর ব্যাখ্যা কি? এগুলোর ব্যাখ্যা হচ্ছে ব্রনস্টেল লাউরি দিয়ে আসবে, লুইস দিয়ে আসবে, যেমন এটা লুইস দিয়ে আসবে। এই যে তাকেও এখানে মুক্তজোর আছে না, মুক্তজোর, এই যে নাইট্রোজেনের মুক্তজোর আছে, আমরা জানি মুক্তজোর দাতা কি? লুইস ক্ষারক। মুক্তজোর দাতা কি? এটা এই জন্য এখন দ্রুত বুঝতেছো, বিকজ তুমি আগে থেকে জানো এটা। এই লুইস ক্ষারক কি? মুক্তজোর দাতা। লুইস ক্ষারক কি? তুমি কিন্তু মনে হচ্ছে দুর্বল, তুমি কিন্তু আমাকে পার্সোনালি শেয়ার করতে পারো যে স্যার আমার একটু প্রবলেম হচ্ছে বা প্রবলেম আছে, আমাকে মেসেজারে বলতে পারো, আমার ক্লাস এসে বলতে পারো। আমি কিন্তু বাকিদের মতো না, ওই যে আমার সুবিধাটা বেশি কেন জানো? আমি কিন্তু সারাদিন পড়াই না, আমি রবি মঙ্গল বৃহস্পতি পুরাই পড়াই না, আর এই দিনও আমি বেছে বেছে পড়াই, আমি ঘন্টায় পর পর পড়াই না, বুঝতে পারছি? সো ইচ্ছা করে পড়াই না, ভালো লাগে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সারাদিন পড়লে ওই যে আমার যে এত সার্ভিস বা এত জোশ থাকবে না, তেনাই বলবো, বুঝতে পারছি? দেখো, তাহলে মুক্তজোর দাতা হচ্ছে লুইস কি বলো? এই যে আমাকে বলতে পারো, সমস্যা নেই, লুইস ক্ষারক। লুইস দিয়ে ব্যাখ্যা করা যাবে, সে এইচ প্লাস গ্রহণ করতে পারে, তাহলে ব্রনস্টেড দিয়ে ব্যাখ্যা করা যাবে। মনে নেই মুক্তজোর থাকলে এইচ প্লাস গ্রহণ করতে পারে, ব্রনস্টেড দিয়ে ব্যাখ্যা করা যাবে। আচ্ছা, এরাও সেম কাহিনী, এই যে মুক্তজোর দিয়ে এইচ প্লাস নেয় অ্যামোনিয়াম ক্লোরাইড, ব্রনস্টেড দিয়ে ব্যাখ্যা করা গেছে, আর লুইস দিয়ে ব্যাখ্যা করা যাবে নাকি না? এরা কিভাবে ব্যাখ্যা করা যাবে? বুঝলাম না, শেষ শেষ লাইন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা বুঝেছিলাম প্রথম ক্লাসে মনে হয়। পানিতে দিব, কই দিব? পানির আছে কি? এইচ আর ও এইচ। এই চুপ থাকো, এর আছে কি? পজিটিভ আর কি নেগেটিভ। চুপ থাকো, এর পজিটিভ যুক্ত হবে কি নেগেটিভের সাথে? কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম তিন না? তিন না? তাহলে এখানে তিন দিতে হবে। এখানে তিন নাই বলে তিন দেওয়া যাবে না এমন কোনো কথা নেই, এখানে তিন যোজনই, তাই তিন হলো। আচ্ছা, আর এই যে এইচ আর সিএল মিলে কি হবে? এখানে আবার তিন আছে বলে তিন দিতে হবে, কোনো কথা নাই। এইচ কি একটা পজিটিভ না? সেটা একটাই নেগেটিভ হবে। এটা বেসিক ক্লাসে পড়াইছি, আবার পড়াবো, দরকার হয় বেসিকে আইসো, ঠিক আছে? ওকে, মনোযোগ। মেইন কথা হচ্ছে ওর যে কোনো পজিটিভ সে কোনো নেগেটিভ। এখানে তিন হচ্ছে ওর তিনের জন্য, তুমি যার সাথে তখন তার সাথে সেই অনুযায়ী সংখ্যা বসবে। এখন কার সাথে আছে? অ্যালুমিনিয়ামের সাথে, তাই তিন বসছে। এখন কার সাথে আছে? এইচ এর সাথে, তাই এক বসছে। বুঝছো নি? মনোযোগ, বুঝছো? এটা তোমার যোজনী যত, তুমি আরেকজনের ততজনের সাথে কি যুক্ত হবা। ওর যোজনী তিন, তিনজনের সাথে যুক্ত হয়েছে। ওর যোজনী এক, একজনের সাথে যুক্ত হয়েছে। যাই হোক, কথা সেটা না। বলছিলাম গ্রুপ একের ধাতুর হাইড্রোক্সাইড বাদে যে কোনো হাইড্রোক্সাইড কি দুর্বল? দুর্বল মানে কি? সে পানিতে মেশে না, অদক্ষেপ পড়ে। এই দ্রবণে শুধুমাত্র কে আছে? HCl বিয়োজিত কি দিচ্ছে? তাহলে পুরা দ্রবণে এইচ প্লাস বেশি না? পুরো দ্রবণটা কি ধর্মী? অম্লধর্মী। দেখো, সে সরাসরি কোনো এইচ প্লাস দিচ্ছে না। বেশি নড়তেছে ভাইয়া, আমি এগুলো পছন্দ করি না। আমাকে দুটা সমস্যা, সাইড টক আর নড়াচড়া। আমি পড়াচ্ছি মানে আমার কষ্ট হচ্ছে না, আমি সকালে কিছু খাই না, কিন্তু বাইরে গেছি, দেখি দোকান বন্ধ সব, টিস্যু নিয়ে চলে আসছি, ঠিক আছে? তো সকাল থেকে পড়াচ্ছি, কিছু খাই নাই এখনো, আমার কষ্ট হচ্ছে না? আমি তোমার 2 মিনিট বেশি পড়ে আমার লাভ আছে? এই দেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, জলীয় দ্রবণে সে অম্লধর্ম, বিকজ অফ সে তার জলীয় দ্রবণে যে HCl তৈরি হচ্ছে, ওই যে তারা শর্টকাটও শিখে দিচ্ছি, যে HCl তৈরি হচ্ছে সে H প্লাস দিতে পারে। কি দিতে পারে?
তার জলীয় দ্রবণে H+ আছে, বাট সে সরাসরি H+ দিতে পারে। তার আর্হেনিয়াসের অনুযায়ী তার চেহারা যদি H নাই, সে অ্যাসিড না, কিন্তু অ্যাকচুয়ালি সে অ্যাসিড ধর্মী। বাট আর্হেনিয়াস অনুযায়ী কি না, বাট সে অ্যাসিড ধর্মী। এটা ব্যাখ্যা দিতে পারতেছি আমরা তার জলীয় দ্রবণের ভিতরের ব্যাখ্যা দিয়ে। যে জলীয় দ্রবণের ভিতরে সে কি দিতে পারতেছে, H+ দিতে পারতেছে। সে যে অ্যাসিড ধর্মী, আর্হেনিয়াস দিতে বুঝতে পারতেছি না। আর্হেনিয়াস বলছে কি শরীরে H থাকা লাগবে, আর শরীরে কি H আছে, এলো কথা। আবার এটা লুইস দিয়ে ব্যাখ্যা করতে পারবো। লুইস কি বলতে দেখো তো, মুক্ত জল ঘাটতি আছে না, 2 4 6 অষ্টক পূর্ণ হইছে, 2 4 6 অষ্টক পূর্ণ হইছে, তাহলে এক জোড়া ঘাটতি আছে, তাহলে এক জোড়া ঘাটতি থাকলে সেও কি লুইস অ্যাসিড গেল। আরেকটা কথা বলতে চাই, ওই যে কি বলবো, ভুলে গেছি তোর সাথে কথা বলতে গিয়ে। লুইস অ্যাসিড, আর্হেনিয়াসের অ্যাসিড, লুইস ব্রনস্টেড, কি বলবো এখানে? না সেটা না, মানে এটা কি বুঝছি? আচ্ছা তাহলে এটা থেমে যাই, একটু একটু বুঝছি না। তাহলে এটা ব্যাখ্যা আর্হেনিয়াস করতে পারতেছে না, কে করতে পারতেছে, অন্য কেউ, লুইস টুইস এরা করতে পারতেছে। আচ্ছা আমি যদি সোডিয়াম কার্বনেট নেই, কি নেই বলো, সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেট যদি ভেঙে যায় তাহলে কি পাবো বলো? ও শর্টকাটের কথা বলছিলাম, শর্টকাটে দেখাই দিব, ওরে খুঁজতেছি, শর্টকাট দেখাই দিব। দেখো এই খুশি, ওরা খুশি হয়ে গেছিল, স্যার আবার কি দেখাবে। শর্টকাট হচ্ছে দেখো, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা দেখো, এটা কি পজিটিভ না, এটা কি শিক্ষা পরীক্ষা পড়েছিলাম না? শিক্ষা পরীক্ষা যদি বাংলায় পড়তে, যদি ভাষায় পড়ে থাকো দেখবা পজিটিভ গুলোকে ক্ষারীয় বলা হয়েছে, ক্ষারকীয়, আর নেগেটিভ গুলোকে অম্লীয় বলা হয়েছে, দেখছো? আচ্ছা এই পজিটিভকে কেন ক্ষারীয় বলা হয়, কারণ যখন লবণ তৈরি হয় অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে না, তো পজিটিভ গুলো অলওয়েজ ক্ষার থেকে আসে, এর সাথে হাইড্রোক্সাইড লাগিয়ে দিবা, আর নেগেটিভ গুলো অম্ল থেকে আসে, এর সাথে এইচ লাগিয়ে দিবা, গেল। নেগেটিভ গুলো অলওয়েজ অম্ল থেকে আসে, এই যে সিএল আসছে এখান থেকে, আর এখান থেকে কি আসছে, হাইড্রোক্সাইড আসছে, গেল। এই মনোযোগ মনোযোগ, সরি সরি, কি আসছে, অ্যালুমিনিয়াম আসছে, আর এখান থেকে কি আসছে, সিএল আসছে, এর পজিটিভ এর নেগেটিভ, লবণ নাকি? আচ্ছা এখন কত হইলো, এই যে লবণটা যেখান থেকে আসে তার ভিতরে যে তীব্র, লবণটা তার মতো হয়, এসি না তীব্র, আর হাইড্রোক্সাইড জাতীয় যৌগ গ্রুপ 1 বাদে যে কোনো কি দুর্বল, তাহলে এটা কি দুর্বল খান না, কথা বলে, এটা কি দুর্বল খান না? তাহলে এমসিকিউ যখন করবো তখন কিভাবে করবো, এইভাবে করবো, যে একটা লবণ এর পজিটিভের সাথে হাইড্রোক্সাইড লাগাই দিব, আর নেগেটিভের সাথে এইচ লাগাই দিব, এবার দেখবো সে তীব্র নাকি দুর্বল কোথা থেকে আসছে, লবণ কি দুর্বল, এই অ্যাসিড তীব্র নাকি ক্ষার তীব্র, কে তীব্র, যে তীব্র লবণটা তার মতো হবে, বা যদি দূরে তীব্র হয় তাহলে প্রশম লবণ প্রতিবন্ধী, জি পথে প্রশম, পথে প্রতিবন্ধী, প্রশম লবণ, কি লবণ, ওই দূরে তীব্র মানে বুঝলাম না, যেমন সোডিয়াম ক্লোরাইডকে চিনো, সোডিয়াম ক্লোরাইড কোথা থেকে আসে, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে তীব্র, আর HCl মানে কি তীব্র, এটা কিন্তু প্রশম, নিরপেক্ষ, বুঝছো না, বুঝো নাই, রিল্যাক্স, বুঝছো এটা, বুঝছো শিওর পূর্ণি, কি বুঝো নাই বলো আমাকে, মানে এটা শর্টকাট, এটা তো ব্যাখ্যা না, ব্যাখ্যা তো দিছি ওখানে যে পানিতে সে H+ দিচ্ছে, আর শর্টকাট কি, একটা লবণ কোথেকে আসে, অ্যাসিড আর ক্ষার থেকে আসে না, নাকি তুমি জিজ্ঞেস করতে পারো মনে মনে, আপনি না বলছেন অ্যাসিড ক্ষার বিক্রিয়া লবণ পানি তৈরি হয় না, সেখানে চলে গেছো তুমি, ওই দেখ, ঠিক আছে, সেটা সেটা ভাবতেছি না, ওটা কি ভাবতেছিলা, দেখছোস, বুঝি আমরা কে কি ভাবতে পারে। শোনো তৈরি হয় না কোন প্রেক্ষিতে, কারণ সে আয়নিত হয়ে যায়, কি হয়ে যায়, এবার আমি যদি কি করে জানো, পানি বের করে ফেলি, মানে পানিটাকে শুকিয়ে বের করে ফেলি, লবণটা রয়ে যাবে না, ওই আয়নগুলো আর তখন আয়ন থাকবে না, তারপরে বোঝো, যেমন সমুদ্রের পানিতে লবণ আছে, যে কি শক্ত শক্ত করে থাকে, না কেমনে থাকে, মিশে আছে, বাট তুমি কিন্তু দেখো না, এবার তুমি সমুদ্রের পানিকে যদি বাষ্প করে দাও, তো লবণগুলো কিন্তু দেখো শক্ত পাওয়া যাবে, তার মানে কি লবণ আছে, বাট লবণটা অ্যাকচুয়ালি দর্শক আয়ন হিসাবে আছে, যেটাকে আমরা বলবো মূলত উৎপাদ না, তাহলে লবণ এখানে তৈরি হয়, লবণটা আয়ন হকারে থাকে, এটাকে মূল উৎপাদ বলা যাবে না, এটা হচ্ছে সাইড উৎপাদ বা দর্শক আয়ন, যেটা পানি সরা ফেললে আমরা সলিড অবস্থায় পাবো, কি সরা ফেললে, ব্যাপারটা বুঝছো, ব্যাপারটা লবণ যে একবারই হয় না তা তো না, লবণ তো হচ্ছে, বাট এটা মূলত উৎপাদ না, বুঝো নাই, বুঝছো শিওর, তাহলে তুমি তো বলতেই পারতা, আমার আবার তোমার মনের ভিতর ঢুকে বোঝা লাগলো কেন, কিন্তু বলতেই পারতাম আমাকে, যে স্যার আপনি না বললেন যে, না তাই তো আমি তো ফিল করছি যে ও মনে হয় ওই ব্যাপারটাই বুঝতেছিল, এই যে মানসিক ডাক্তার। আচ্ছা দেখো এবারে বুঝছো কিনা, এই এটা বুঝছো, এটা বুঝছো, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অম্লধর্মী কেন, কারণ সে পজিটিভ আসবে ক্ষার থেকে, ক্ষারীয়, আর নেগেটিভ আসবে কি অম্ল থেকে, অম্লীয়। আচ্ছা এবার এই দুটা লিখে দিব সাইডে, লেখার পরে দেখে তোমরা একটু বলো তো আমাকে দেখি,
বলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কোথায় কোথেকে আসছে বলো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে, ম্যাগনেসিয়াম 2 না, 2 দিব, আর HCl থেকে নাকি? আচ্ছা এটা এটা দুর্বল, এটা কি তীব্র? তাহলে এটা অম্লীয়, এটা অম্লীয়, মানে এর জলীয় দ্রবণ H+ দিবে, কি দিবে? কারণ ও ভাঙলে আবার এগুলো পাওয়া যাবে, এবার এটা ভাঙতে এইগুলো পাওয়া যাবে, পানিতে ভাঙে দেখ এইগুলো পাওয়া যাবে, বুঝো নাই? তো তো সোডিয়াম লাস্ট ওয়ান, সত্যি সত্যি যদি লাস্ট ওয়ান, সোডিয়াম কার্বনেট যদি পানিতে দেয় এই ছাগলগুলা, তাহলে কি পাবো বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড, এটা বাংলা আবার পাবো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। আচ্ছা মনোযোগ, এটা শিওর তো? শিওর তো নাকি বোঝা লাগবে? না না, বিপদে স্যার ছেড়ে দেন, বিপদে পড়ছি। আচ্ছা আমি তো তাও তোমরা তো ভালো, 1.5-2 ঘন্টা, আমি শিহাব 9 ঘন্টা টানা পড়াইছি এক স্টুডেন্ট, একজন যে, হ্যাঁ ও ইন্ডিয়া আইআইটি কোথায় পড়ে মনে করছো, ছিল স্কুলে 2 না 3 জন ছিল, হয়েছে কি পড়াইতে বসছে উল্টা পাল্টা কোশ্চেন করে, স্যার এটা এমন হলো কেন, অমন হলো কি হইতো? এবার তোরে তুই এবার, এবার 9 ঘন্টা পুরা বই ওরে A to Z দিয়ে দিছি যে কোন দিয়ে কোশ্চেন করবি, আগে বুঝাইছি, তখন ওর মনে কোশ্চেন জাগছে, খাওয়াইছি বাসায়, রান্না বান্না হয়েছে খা, আবার এমনও গেছে পরীক্ষা কালকে বলাবেন এইচএসসি পরীক্ষা, কিন্তু দুর্বল বলাবেন, মানে সারা বছর লেখাপড়া করে না, কিন্তু আমার কাছে আসছে, এখন কি করা যায়? তখন তো আমিও স্ট্রাগল করতেছি শুরু, এখন তো শুয়ে থাকলেও লাখ টাকা ইনকাম হয়, তখন তো ভাই সারাদিন পরে এলো মাস শেষে 30,000 টাকা, বা তাও হয় না। তো তখন কি করতাম, যে পরে বলতাম জামা কাপড় সবকিছু নিয়ে আমার বাসায় আসবে, মানে ও এখান থেকে পরীক্ষা হলে যাবে, এবার সারা রাত ওরে পড়াইছি, সন্ধ্যায় আসছে বা বিকালে আসছে, সারাদিন সারা সন্ধ্যা ওরে পড়াইছি, এরকম 4-5 জন, শুধু একা না, 4-5 জন আইসে আমার বাসায় থাকবে, ঘুমা, এখানে বাসা হচ্ছে আমার এই সেন্ট্রাল রোড, কিন্তু এই বাসার কথা না, আজ অনেক আগের বাসায়, যখন 2013 সালে 14 সালের কথা বলতেছি আমি, অনেক আগের কথা বলতেছি, এরকম, এবং এবং এইভাবে পোলাপাইন্ডে পরে ভালো রেজাল্ট বানাইছি, ডে বাই ডে ওদের ওদের যে সুনাম, যে শিয়াব স্যার কষ্ট করে ভালো পড়ে থাকে না, এই সুনাম হয়ে হয়ে এই পর্যন্ত আইসি, একদিনের পর্যন্ত আসি নাই, এবং কারো সাহায্য ছাড়া, অন্যান্য যে ব্যাচগুলোতে পড়ো দেখবা এই স্যারের কাছে ভর্তি হলে সে বলে ওখানে যাও ওখানে যাও, আসে না এরকম? শিহাব কিন্তু এখনো বলি নাই যে এর কাছে যাও ওর কাছে যাও, বলছি? শিহাবের কথা মনে হয় না কোনো স্যার বলছে, হতে পারে কোনো স্যার তো বলে নেই, কারণ শিহাব কারোর সাথে মিশেই না, শিহাব একা, শিহাব কারোর কথা বলবেও না, কারোর সাথে মিশেও না, একা সার্ভিস দিব, তাদের থেকে বেস্ট সার্ভিসই দিব, তারা রাজনীতি করে এই জন্য তার সার্ভিস ভালো না, ওরা এইভাবে স্টুডেন্ট আটকায়, আমরা এইভাবে স্টুডেন্ট কেন আটকাবো? আমি তোমাদের ফোনও দিব না, কেন আসো নেই? কারণ ইভেন দেখো তোমাদের কিন্তু শুধু টাকা নাম্বার নিছি, কেন নিছি জানো? সিটের টাকা পাই এই জন্য ফোন দিছি, কিন্তু আমি কিন্তু অ্যাটেন্ডেন্স হিসেবে তোমাদের নাম্বার নিয়ে আনি, তো আমার কাছ থেকে কোনোদিন ফোনও যাবে না যে তুমি আসো নাই কেন। মেসেঞ্জারে তুমি নক দিলে সেটা আলাদা কথা, যে মেসেঞ্জারে কি অবস্থা, লেখাপড়া কি খবর, বাট ফোন যাবে না চেষ্টার মতো, তুমি আসো না এই নিশ্চয়ই তুমি পড়বা না, তুমি আমার চেষ্টার মতো ফোন দিব কেন? কিন্তু দেখবে একদল আছে চেষ্টা, কেন আসো না, কি হয়েছে, আসো, আরে আসো তো, আরে কি সমস্যা, আরে আসো, আরে ভাই কেন ভাই, আমি তোমার ভিক্ষা করে খাবো, আমি ভিক্ষা করে খাবো, তোমার ফোন দিব না যে তুমি আসো। দেখো, না না দেখ তো কি হয়েছে, দেখো এই দেখো এই যে কার্বনিক অ্যাসিড, রাইট, এই দেখো এই কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, সে বিয়োজিত কি দিবে না, H+ ওইভাবে দিবে, যদি দেয় ধরো 5টা H+ দিল, কথার কথা কটা দিল, আর সে দিল 100টা OH, সে তীব্র না, সে 100টা OH দিল, কথার কথা পুরো সব OH দিল, OH, তাহলে বলো 100টা, বেটা 100টা OH আর মাত্র 5টা H, কথা বুঝো, তাহলে 5টা OH 5টা H প্রশমিত হয়ে গেল, তাও তো 95টা OH থাকে দ্রবণে, দ্রবণে OH এর আধিক্য না, তাহলে কি বুঝলাম, এর জলীয় দ্রবণ কি বেশি দিবে, তাহলে এর জলীয় দ্রবণ ক্ষারীয়, তাহলে এই যে ওর জলীয় দ্রবণ হাইড্রোক্সাইড দিচ্ছে ক্ষারীয়, আবার ওর জলীয় দ্রবণ H+ দিচ্ছে অম্লীয়, কিন্তু ওর শরীরে তো H আর OH নাই, আছে? এগুলা আরএনএস দিয়ে ব্যাখ্যা করা যাবে, এই যে এই কার্বনেট কার্বনেট এগুলো ব্যাখ্যা করা যাবে লাক্স ফ্লাড দিয়ে, কি দিয়ে, নেগেটিভ দান নেগেটিভ গ্রহণ থাকে না একটা ব্যাপার, লাক্স ফ্লাড এই হাওয়া জাবা দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু আরএনএস দিয়ে ব্যাখ্যা করা যাবে জলীয় দ্রবণ H+ দিচ্ছে, ওই জলীয় দ্রবণের ভিত্তিতে আমরা আরএনএস খুঁজে পাইছি, জলীয় দ্রবণের ভিতরে কি খুঁজে পাইছি, আরএনএস কি বলছে, জলীয় মূল্য বুঝি না, শরীরে থাকা লাগবে তারপর জলে দিবে H+, শরীরে থাকা লাগবে তারপর জলে দিবে কি OH-, কথা বোঝো নাই, বুঝছো না?
এই যে ব্যাপারটা ক্লিয়ার কমপ্লিট। নেক্সট আছে ব্রনেস্টেড লাউরিয়া লুইস ধরবো, ইনশাআল্লাহ শেষ করে দেব।